Ganjan. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। সরু পেঁচালো গলিটার এক প্রান্ত ধরে নয়না হেঁটে যাচ্ছিল একাই। তখন প্রায় মধ্যরাত, তাই আশেপাশের ঘন অন্ধকারটা বেশ জমাট বেঁধে আছে। তার সাথে পাল্লা দিয়ে ঝরে পড়ছে মুষলধারে বৃষ্টি। নয়নার মনে হলো বেরোনোর আগে ওর বরকে একটা ফোন করে নিলেই বোধহয় ভালো হতো, তাহলে সেই ওকে পিক আপ করে নিত একবারে। কিন্তু বাদ সাধল ওর অহংবোধ। ওর হাজব্যান্ড রামের সাথে পার্টিতে আসার আগেই একটা কথা কাটাকাটি হয়েছে নয়নার। ইস্যুটাও খুব সাধারণ, যেরকম ঝগড়া যে কোনো স্বাভাবিক বিবাহিত জীবনে টুকটাক লেগেই থাকে। কিন্তু তা বলে অভিমান ভাঙানোর দায়িত্ব সে কেন নেবে? প্রথম সরিটা না হয় রামের দিক থেকেই আসুক। এইসব সাত পাঁচ ভেবে আর রামকে ফোন করেনি নয়না। কথা ছিল ওর বন্ধু লারা বাড়ির সামনে ওকে ড্রপ করে দেবে, কিন্তু শেষ মুহূর্তে সেও ঝোলালো। কিছুক্ষণ অনলাইনে ক্যাব খোঁজার চেষ্টা করেও নয়না পায়নি। সিনা, অর্থাৎ যার বাড়িতে পার্টি, সে নিজে অবশ্য ভদ্রতার খাতিরে বলেছিল যে সেরকম হলে ওর হাজব্যান্ড নয়নাকে ড্রপ করে দিতে পারে। তবে সেই প্রস্তাব নাকচ করেছে নয়না। একটা ঘুমন্ত লোককে ডেকে তুলে তাকে বগল দাবা করে এত রাতে বাড়ি ফেরার কোনো মানেই হয় না। অগত্যা আপাতত সেই তুমুল বৃষ্টি মাথায় করে অন্ধকারের গায়ে গা লাগিয়ে যত দ্রুত সম্ভব পা চালিয়ে বাড়ির রাস্তা ধরেছে। হাওয়ার বেগ বেড়েই চলেছে। ছাতাটা আরো শক্ত করে আঁকড়ে ধরে হাঁটার গতি আরও একটু বাড়িয়ে দেয় নয়না। ঠিক তখনই কিসের যেন একটা আওয়াজ শুনতে পায় পিছন থেকে। নয়না দাঁড়িয়ে পড়ে, কান খাড়া করে শোনে। না, একমাত্র বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। তাও পিছন ঘুরে দাঁড়ায় সে। কেউ নেই। অবশ্য কাউকে যে দেখতে পাবে সেটা আশাও করেনি নয়না। যতক্ষণে সে থমকে দাঁড়িয়ে পিছন ঘুরেছে, ততক্ষণে এই গভীর অন্ধকারের মধ্যে গা ঢাকা দেওয়াটা কোনো ব্যাপারই নয়। একটা শিরশিরে ভয় ওর চেতনাকে আচ্ছন্ন করে মুহূর্তের দুর্বলতায় পরিণত করে। কাজটা ঠিক করেনি নয়না। রামকে কল করা উচিত ছিল। এখনই কল করবে কি? গলার কাঁধের মাঝখানে ছাতাটা গুঁজে নিয়ে কোনো রকমে পার্সের মধ্যে হাত ঢুকিয়ে আতিপাতি করে ফোনটা খুঁজতে থাকে নয়না। ফোনের ঠান্ডা ধাতব স্পর্শটা হাতে অনুভব করার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস অনুভব করল নয়না। একটা বরফের মতো ঠান্ডা সরু বস্তু ওর গলার উপর চেপে বসেছে কোনো এক অসতর্কতার ফাঁকে। নয়না দেখতে পাচ্ছে না তার আততায়ীকে। ওর হাত পা শিথিল হয়ে আসছে। পার্সটা মোবাইল সমেত সজোরে হাত থেকে পড়ে গিয়ে পিচ রাস্তার উপর আছড়ে পড়ল। শেষ একটা বাঁচার চেষ্টায় ওর দুর্বল হাত দুটো উঠে আসে গলার কাছে, এই মৃত্যু ফাঁস থেকে নিজেকে রক্ষা করতে। নয়না বুঝতে পারে আততায়ী বলশালী ব্যক্তি। ওর মারণ বন্ধন থেকে বেরিয়ে আসা অত সোজা নয়। দুহাত দিয়ে প্রবল চেষ্টা করেও বাঁধন শিথিল করতে সক্ষম হয় না নয়না। পিছনে ঘোরার চেষ্টা করলে ওর সাথে জোঁকের মতো লেগে থাকে সেই অজ্ঞাত আততায়ী। নয়না বুঝতে পারি ওর গলার উপরের ভাগে মাথা পর্যন্ত সমস্ত শিরায় আর ধমনীতে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে আসছে। তার ফলে ওর মুখ এখন রক্তশূন্য, ফ্যাকাশে, কানের মধ্যে ঝাঁঝাঁ করে ওঠে ওর। দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসতে থাকে, আর তারপরেই ওর চেতনাকে গ্রাস করে সেই জমাট অন্ধকার।
টিনে ঝংকারে ফোনের রিংটোন বেজে উঠতেই আমাদের ঘুম ভেঙে গেল। আমি এতটাই গভীর ঘুমে তলিয়ে গেছিলাম যে সেখান থেকে উঠে আসতে খানিকটা সময় লাগলো আমার। বিছানার একপাশে শুয়ে আছে আমার হাজব্যান্ড দর্শন। পাশের টেবিলে রাখা ফোনটা খোঁজার চেষ্টা করছে আর চোখ বন্ধ করেই হাতড়াচ্ছে। একটা বড়সড় হাই তুললাম আমি। এরকম অদ্ভুত সময় ফোন আসাটা আমাদের ঘর সংসারে খুবই স্বাভাবিক ব্যাপার। আসলে দর্শন সিটি পুলিশের একজন সিনিয়র ইন্সপেক্টর, ফলে যখন তখন তার অফিসে ডাক পড়ে। তাছাড়া একে ওকে নির্দেশ দেওয়া, প্রতিনিয়ত কেস আপডেট নেওয়া, এসব চলতেই থাকে। আজকে রাতে অবশ্য বুঝলাম ব্যাপারটা গুরুতর। অন্য কাউকে নির্দেশ না দিয়ে দর্শন ফোনটা কানে গুঁজেই আলমারি থেকে একটা শার্ট আর ট্রাউজার বার করে নিল। আমি ফোন খুলে সময়টা দেখে নিলাম, রাত 1টা। এমন কি ঘটনা ঘটল হঠাৎ যে দর্শনের মতন সিনিয়র অফিসারের জরুরি তলব এলো? ঘুমটা মোটামুটি কেটেই গেছিল। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে যখন ফিরে এলাম, তখন দেখি দর্শন বেরোনোর জন্য তৈরি। হিল্লুরের কাছে একটা খুন হয়েছে, অপরিচিত যুবতী মেয়ে। ওই এলাকার এক বাসিন্দা ধস্তাধস্তির আওয়াজ শুনে থানায় ফোন করেছিলেন। আজ রাতে আর বাড়ি ফিরতে পারবো বলে তো মনে হচ্ছে না। আমি এবার একটু বিস্মিত হলাম। আমাদের এই নিরিবিলি নির্ঝঞ্ঝাট বিচ টাউনে খুন, তাও আবার যুবতী মহিলা। কথাটা বলে দর্শন বেরিয়েই যাচ্ছিল, হঠাৎ কি মনে হতে ঘুরে দাঁড়ালো। প্লিজ আলিশা, তোমার নিউজ চ্যানেলকে ব্যাপারে কিন্তু এক্ষুনি কিছু জানিও না, হ্যাঁ? এই খবরটা আপাতত শুধুমাত্র পুলিশের গুটি কয়েক কর্মীর কাছেই রয়েছে। মিডিয়ার কাছে কোনো স্টেটমেন্ট দেওয়ার থাকলে আমি নিজে তোমাকে কল করে দেবো। প্লিজ আগের বারের মতো কেসটা কমপ্লিকেট করো না। ঝড়ের বেগে কথাগুলো বলে বেরিয়ে যায় দর্শন। আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। দর্শনের শেষ কথাগুলো আমার ভাবনা চিন্তাগুলোকে একেবারে এলোমেলো করে দিচ্ছিল। হ্যাঁ, আমি মানছি দর্শন ল এনফোর্সমেন্টের মতন একটা গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করে, কিন্তু আমিও একজন জার্নালিস্ট, আর আমাদের চারপাশে রোজ কি কি ঘটনা ঘটছে তার বিবরণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমার কাজ। আমার নিজের কাজটা আমি যদি সঠিকভাবে করতে যাই, তাতে দর্শনের অসুবিধেটা কোথায় এটা আমার মাথায় ঢোকে না। শেষ কয়েক বছরে এই একটা ব্যাপার আমাদের সম্পর্কের মায়াজালে মাছের কাঁটার মতন আটকে আছে। দর্শনের ধারণা ওর কাজটা বিশাল বড় একটা কিছু জনহিতের জনসেবার কাজ, আর আমি সেই কাজে হস্তক্ষেপ করে ওর পুলিশি পদ্ধতিতে ব্যাগরা দিই। ক্রাইম জার্নালিস্টদের সাথে যে কোনো না কোনো পুলিশ অফিসারের যোগ থাকবে সেটাই তো স্বাভাবিক, না হলে আমরা খবরগুলো পাবো কোথা থেকে? কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার স্বামী পুলিশ অফিসার ঠিকই, কিন্তু সে আমাকে সাহায্য করার বদলে উল্টে সেই কাজের জন্য আমায় ঘৃণা করে। গতবার আমি ওর একটা ফোন আলাপ শুনে ফেলেছিলাম। কি একটা রেডের কথা বলছিল দর্শন। আমি তৎক্ষণাৎ আমার কয়েকজন কলিগকে নিয়ে পুলিশ রেড করতে যাওয়ার আগেই সেই স্মাগলারদের ডেরায় পৌঁছে যাই। বদমাশগুলো বোধহয় কিছু টের পেয়েছিল। পুলিশ আসার আগেই ওরা চম্পট দেয়। দর্শন এবং ওর কলিগদের বেশ কিছু কড়া কথা শুনিয়েছিল ওর সিনিয়র। অবশ্য এই ঘটনার পর আমি অন্তত 1000 বার ওর কাছে ক্ষমা চেয়েছি। হয়তো ওইভাবে কিছু না ভেবেচিন্তে ওখানে চলে যাওয়াটা উচিত হয়নি আমার, কিন্তু আমার প্রফেশনের প্রতি তো আমার একটা দায়িত্ব রয়েছে। ঘুম আমার আগেই ছুটে গেছিল। এখন বসে অপেক্ষা করা ছাড়া আর গতি নেই। সেই মুহূর্তের অপেক্ষা যখন পুলিশ মনে করবে যে না, এবার সাধারণ মানুষের কাছে এই ঘটনার খবর পৌঁছে দেওয়া নিরাপদ। আমি উঠে রান্নাঘরে গেলাম, 1 কাপ কফি বানালাম। সোফাতে গা এলিয়ে অন্যমনস্কভাবে কফির কাপে ঠোঁট ঠেকিয়ে টিভির চ্যানেলগুলো ঘোরালাম কিছুক্ষণ। প্রায় 4 ঘন্টা কেটে যাওয়ার পর যখন আমি 3 নম্বর কফিটা আনতে যাব কিনা ভাবছি, তখন দর্শনের একটা কল এলো। আমরা রেডি, তুমি চলে এসো। ফোনটা রেখে আমি চটপট আমার বসকে কল করলাম। তারপর আগামী 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ঘটনাস্থলে। সেখানে তখন প্রচুর ক্রাইম রিপোর্টারদের ভিড়। রিপোর্টিং টু ইউ লাইভ।
আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিছুক্ষণ আগে ঘটে গেছে একটা নির্মম খুনের ঘটনা, আর সেই ঘটনা এমন একটা ছোট্ট শহরতলিকে পুরো কাঁপিয়ে দিয়েছে। আমাদের এই আপাতত সুরক্ষিত শহরেই নয়না সাইগল, একজন 27 বছরের যুবতী মহিলা, খুন হয়েছেন গতকাল রাতে। নয়নাকে শেষ দেখা গেছিল একজন বন্ধুর বাড়ির হাউসের পার্টিতে। তার বন্ধুদের বক্তব্য, নয়নার বাড়ি ফেরার কথা ছিল ক্যাবে করে। নয়নার স্বামী রাম সাইগল এই ঘটনায় খুবই মর্মাহত। তার মানসিক অবস্থার উন্নতি হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু এই ঘটনার পর প্রশ্ন কয়েকটা থেকেই যাচ্ছে। শহরের রাস্তা দিয়ে রাত্রেবেলা একলা হাঁটা কি তাহলে একজন মহিলার জন্য আর সেফ নয়? রাতের অন্ধকারে রাস্তার মাঝখানে একজনকে খুন করে ফেলে রেখে যাওয়া তাহলে কি এতই সহজ হয়ে দাঁড়িয়েছে? এই ঘটনার সময় পুলিশ পেট্রোল কার কি করছিল? মহিলাদের সুরক্ষা নিয়ে পুলিশ কর্মকর্তাদের টনক কবে নড়বে সেই নিয়েও কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। ঘটনা সংক্রান্ত অন্যান্য খুঁটিনাটি তথ্য, কিভাবে খুনটা হয়েছে, কোনো মার্ডার ওয়েপন পাওয়া যাচ্ছে কিনা, এইসব ব্যাপারে পুলিশ এখনো কিছু জানায়নি। আশা করা যাচ্ছে শহরবাসীর সুরক্ষার স্বার্থে পুলিশ এই সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুব দ্রুতই আমাদের হাতে তুলে দেবে। ক্যামেরাম্যান সুবোধের সাথে আমি আলিশা রাই। ক্যামেরা বন্ধ করে আমি আর সুবোধ হাঁটা শুরু করলাম আমাদের ইনোভাটার দিকে। আততায়ী কে? নয়নাকে খুন করা হলো কিভাবে? এই দুটো প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি। সেটা পাওয়াটা খুবই জরুরি। তবে পুলিশের কাছ থেকে খবর বার করা যে কতটা কঠিন কাজ তা নতুন করে বলার মতন বিষয় নয়। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। জমে থাকা ভিড়টার দিকে মুখ করে ইনোভার গায়ে হেলান দিয়ে আমরা দুজন দাঁড়িয়েছিলাম। মোবাইলটা বার করে আমি অন্যান্য নিউজ চ্যানেলের ফিডটা একটু স্ক্রল করে নিলাম। কিছু তথ্য মিস হয়ে যাচ্ছে না তো? দর্শনবাবু তোমাকে কোনো ভেতরের খবর দেন নাকি আজকাল? কথাটা কোত্থেকে ছুটে এলো সেটা বুঝতেই ঘাটটা ঘোরালাম। আর তারপরেই ওকে দেখতে পেলাম। উমঙ্গ, আমার চির প্রতিদ্বন্দ্বী, যাকে ইংরেজিতে বলে নেমেসিস। উমঙ্গের সমস্যাটা কোথায় সেটা আমি এখনো অবধি বুঝে উঠতে পারলাম না, কিন্তু সমস্যা একটা আছে বটে। বারবার ঘুরিয়ে পেঁচিয়ে নানা কথা বলে আমাকে এটা এসে বুঝিয়ে দিয়েছে যে কর্পোরেটের সিঁড়ি বেয়ে আমি যে এত তাড়াতাড়ি উপরে উঠেছি তার কারণ আর কিছু নয়, আমার সৌন্দর্য। আমি যদিও এটাকে কমপ্লিমেন্ট হিসেবেই নিয়ে থাকি, তবে সত্যি কথা বলতে কি, উমঙ্গ আমাকে মোটেই পছন্দ করে না। আমার হাজব্যান্ড পুলিশে চাকরি করে বলে কি হবে হয়তো। এখানে বলে রাখা ভালো, আমি আর উমঙ্গ একসাথেই ইন্টার্ন হিসেবে আমাদের চ্যানেলে প্রথম জয়েন করি। প্রথম আমাদের সম্পর্কের রসায়নটা খুব খারাপ ছিল না। তারপর চ্যানেল থেকে আমাকে ক্রাইম রিপোর্টারের চাকরিটা অফার করা হলো, আর উমঙ্গ পড়ে রইল সেই বলিউড বাইটসে। ব্যাস, সেখান থেকেই সম্পর্কে চিড় ধরা শুরু। একদিন চ্যানেলের কর্ণধারের সাথে তুমুল বাদ বিবাদ বচসার পর সে বলে বসল যে পক্ষপাতিত্বের কারণে নাকি আমাকে ওই ক্রাইম রিপোর্টারের জায়গাটা দেওয়া হয়েছে। তারপর এক কথায় আমাদের চ্যানেল ছেড়ে শত্রুপক্ষের ডেরায় গিয়ে যোগ দিল। আমার হাজবেন্ড আমাকে কি বলবে না বলবে সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। ও বোধহয় চাইছিল আমি এইভাবেই রিয়্যাক্ট করি, আর আমি বোকার মতন ওর ফাঁদে এসে পা দিলাম। দেবাদেবীর ঝামেলা হয়েছে মনে হয়। আমি আরও একটু জুৎসই উত্তর তৈরি করতেই যাচ্ছিলাম, কিন্তু কিছু বলার আগেই সুবোধ আমার হাতটা টেনে ধরে আমাদের ইনোভাটার একটা সাইডে নিয়ে চলে এলো। তুমি আর ওর কথায় উত্তর দাও কেন? জানো তো ওর কাজই এটা। কিন্তু আমি সুবোধকে এটা বোঝাতে পারলাম না যে আসলে উমঙ্গের কথায় আমার রাগ হয়নি। যে কথাটা ও বলছে সেটা সত্যি কথা। একজন সিনিয়র পুলিশ ইন্সপেক্টরের স্ত্রী হওয়া সত্ত্বেও সেরকম বিশেষ কিছু ইনফরমেশনই আমার হাতে এখনো আসেনি। আসলে দর্শনের কাছে আমার সেরকম কোনো মূল্য নেই, তার কাছে আমি পাপারাজ্জি। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমার ফোনটা আবার বেজে উঠল। দর্শন ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। পুলিশকে চাটন না দিয়ে তোমার খবরে রং ধরে না, বলো তোমাদের কি ইচ্ছে? হ্যাঁ, আমরা নাওয়া খাওয়া ভুলে সারা রাত্রির গাড়ি নিয়ে সারা শহর চষে বেড়াবো? হ্যাঁ, শোনো দর্শন, তুমি যেমন তোমার কাজ করছো আমিও আমার কাজ করছি। আর হ্যাঁ,
এটা অবশ্যই ঠিক যে তোমার পুলিশ ফোর্স মেয়েটির সুরক্ষার দায়িত্ব নিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, না হলে আজকেও মেয়েটা হয়তো হেঁটে চলে বেড়াতে পারতো। তোমাদের তো আসলে টিআরপি চাই, সেটা বলো না। ওই টিআরপি সংগ্রহ করতে তোমরা যা নয় তাই বলতে পারো। কথাগুলো বলে ফোনটা কেটে দেয় দর্শন। আমি যে ভেতরে ভেতরে প্রচণ্ড বিচলিত হয়ে উঠেছি সেটা ফোনের বার্তালাপ না শুনেও বুঝতে পারছিল সুবোধ। তাই পরিস্থিতি একটু সামাল দেওয়ার জন্য সে বলে উঠল, চলো এক কাপ কফি খেয়ে আসি। কিন্তু কফি খাওয়ার মতন আমার মোটেই ইচ্ছে ছিল না। সারা রাত বসে প্রচুর কফি গিলেছি আমি। না সুবোধ, আমি বরং বাড়ি যাই। একটু স্নান খাওয়া সেরে আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসছি, চলবে তো? হ্যাঁ হ্যাঁ একদম, তুমি যাও, আমি এখানটা দেখছি। থ্যাঙ্কস। কেসের ব্যাপারে নতুন কিছু তথ্য পেলে আমাকে জানিও কিন্তু, হ্যাঁ? সে ব্যাপার চিন্তা করো না। আমি যখন বাড়ি ফিরলাম তখন শরীর এবং মন দুটোই একেবারে ভেঙে পড়েছে। দিনের শুরুটা এরকম হলে কারই বা ভালো লাগে। তার মধ্যে দর্শন ফোন করে আলটপকা 5টা কথা শুনিয়ে দিল। আমাদের বাড়ির গেট দিয়ে ভেতরে ঢোকার সময় খেয়াল করলাম পাশের বাড়ির উঠোনের সামনে একটা বড় ট্রাক দাঁড়িয়ে আছে। সেখান থেকে মালপত্র নিচে নামানো হচ্ছে এবং সেসব নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির ভিতরে। এই বাড়িটা একজন বৃদ্ধ দম্পতির, মিস্টার এবং মিসেস ডিসুজা। মানুষ হিসেবে তাদের কোনো তুলনাই হয় না। দরকারে অদরকারে অনেকবার আমাদের সাহায্য করেছেন বিভিন্নভাবে। আমাদের 2 দম্পতির মধ্যে একটা বেশ সুসম্পর্ক তৈরি হয়েছিল। মিসেস ডিসুজার হাতের ব্রাউনি আমার খুব পছন্দ। সেসব তৈরি হলেই আমার ডাক পড়তো ওনাদের বাড়িতে। এই গত সপ্তাহে ডিসুজারা তাদের বাড়িটা বিক্রি করে মুসৌরিতে শিফট করেছেন। বাড়িটা বিক্রি করেছেন ঠিকই, কিন্তু কাকে করেছেন সেটা বলে যাননি। ফলে একটা কৌতূহল আমাদের ছিল। পাড়াতে নতুন কোনো লোক আসবে, তারা কেমন হবে, কীরকম হালচাল, সেসব বুঝে নিতে হবে না? বোধহয় 2 দিন আগে ওই বাড়িতে আমি লাইট জ্বলতে দেখেছিলাম। তখন ভেবেছিলাম বোধহয় নতুন বাসিন্দারা এসে গেছে। কিন্তু এখন বুঝলাম যে শিফটিংটা এইমাত্র হচ্ছে। এই সব ভাবনাতেই ডুবেছিলাম। এমন সময় একটা মেয়েলি গলার ডাকে আমার সম্বিত ফিরল। হাই। পাশের বাড়ির দরজার সামনে থেকে এক ভদ্রমহিলা উঁকি মেরে আমাকে ডাকছেন। একটু লজ্জিত হলাম। এরকমভাবে বাচ্চাদের মতন ড্যাব ড্যাব করে ওদের বাড়ির দিকে তাকিয়ে থাকাটা বোধহয় উচিত হয়নি। আমিও হাত নেড়ে প্রত্যুত্তর দিলাম, হাই। মেয়েটিকে দেখে মনে হলো আমার থেকে বয়সে ছোটই হবে, খুব ছোট না, ওই 25-30। মেয়েটি সুন্দরী, একেবারে কাটা কাটা সুন্দরী না হলেও ওর সৌন্দর্যে একটা রহস্যময় মায়া আছে। গায়ের রং একটু চাপা, কোঁকড়ানো চুল ছড়িয়ে আছে কোমর অবধি। ফিগারটাও খুব সুন্দর তৈরি করেছে মেয়েটি। বোঝা যায় নিয়মিত শরীরচর্চা করে। হাত নেড়ে সে তার নিজের বাড়ির দিকে আমাকে আসতে আহ্বান জানায়। অন্যান্য ভিড় করে আসা চিন্তাগুলো থেকে মুক্তি পাবো ভেবেই বোধহয় আমি এগিয়ে যাই সেই দিকে। আমার নাম মিলি। আমরা এই 2 দিন হলো এখানে এসেছি। আসবাবপত্রের অন্যান্য সব জিনিস আজকেই এসেছে। এই 2 দিন যে কিভাবে থাকলাম বাবারে বাবা। এ হে, আমাকে বললেই তো হতো। খাবার দাবারটা না হয় আমরা একটু সাহায্য করে দিতাম। ও, আমার নামটা তো বলা হয়নি। হাই, আমি আলিশা। আমি আপনাকে টিভিতে দেখেছি। আপনি বোধহয় ওই নিউজ চ্যানেলে কাজ করেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনার কি করা হয়? আমি হাউসওয়াইফ। আমার কাজ এসব ঘর সংসার নিয়েই। আশেপাশে পড়ে থাকা অজস্র অগোছালো জিনিসপত্রের দিকে তাকিয়ে কথাগুলো বলে ওঠে মিলি। একটু চা চলবে তো নাকি? ভদ্রতার খাতিরে বললাম। কিছুক্ষণ কি যেন ভাবলেন উনি। আচ্ছা, তাহলে আপনি একটু দাঁড়ান। যে ছেলেটি এসব শিফটিং করছে ওকে আমি একটু বলে দিই। কাজের জিনিসপত্র তো একটু সাবধানে ঢোকাতে হবে। আমার হাজব্যান্ডকেই বলে দিতে পারতাম, কিন্তু সে আবার ওপরে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। এই সময় ঘুম? আর বলবেন না, ও আবার বিপিওতে কাজ করে তো। একগাল হেসে কথাগুলো বলেই উনি আবার ভিতরে চলে যান শিফটিংয়ের ছেলেটির সাথে কথাবার্তা বলতে। 10 মিনিট বাদে যখন আমাদের ড্রয়িং রুমে আমরা এসে বসলাম, তখন দুজনের হাতেই একটা করে চায়ের কাপ আর রোজ কুকিজ। আচ্ছা,
আপনাদের সন্তানাদি? না, আসলে আমরা প্রথমে ভেবেছিলাম যে কোনো ইস্যু নেব না। আর এমনিতে তো সে সম্ভাবনাও এখন আর দেখছি না। সব রকম টেস্টও করানো হয়েছে, কিন্তু সেরকম কিছু সমস্যাও ধরা পড়েনি। তাই আর আমার কনসিভ করা হয়ে ওঠেনি। আমার জীবনের খাতার এই পাতাটাও আমি অনেক আগেই উল্টে এসেছি। তখন আমার 20-22 বছর বয়স হবে। জার্নালিস্টের চাকরিটাও নতুন, তাই বাচ্চা কাচ্চা নিয়ে নিজের ওপর দায়িত্ব বাড়াতে চাইনি। তখন আমার একমাত্র লক্ষ্য ছিল ভালো করে কেরিয়ারটা গড়ে তোলা। দর্শনও আমাকে তখন অনেক সাপোর্ট করেছে। ওর বরাবরই বাচ্চা কাচ্চা ভালো লাগে, কিন্তু সেই জন্য আমাকে কখনো ও জোর করেনি। ওর বক্তব্য ছিল বাচ্চা নেওয়াটা একটা গুরু দায়িত্ব, আর সেই দায়িত্ব নেওয়ার জন্য দুজনেরই সম্মতি সমানভাবে প্রয়োজন। আর তার সাথে প্রয়োজন দুজনেরই শারীরিক এবং মানসিক প্রস্তুতি। না হলে একটা নতুন প্রাণকে পৃথিবীতে এনে তাকে অবহেলা করার কোনো মানেই হয় না। তার কিছুদিন পর যখন আমরা আরেকটু সেটেল হলাম, দর্শনেরও একটা ভালো প্রমোশন হলো, তখন আমরা আবার একবার ভেবেছিলাম বাচ্চা নেওয়ার কথা। আমিও তখন কেরিয়ারের বেশ কিছুটা এগিয়ে গেছি, কিন্তু বিধাতার তখন অন্য ইচ্ছা। আপনারা আর কখনো চেষ্টা করেননি কিছু? মিলির প্রশ্নে আমার চিন্তার রেশটা মিলিয়ে গেল। না, আমরা ঠিক করেছি যদি ন্যাচারালি কিছু হয় তাহলেই ভালো, না হলে ওই জোর করে এক্সপেন্সিভ সব ট্রিটমেন্ট করানোর মতন ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই আমাদের নেই। বুঝলাম। আমার বোনেরও তো একই অবস্থা। 4 বার IVF করার চেষ্টা করেছে, তো কোনোবারই কিছু লাভ হয়নি। তা আপনাদের কোনো সন্তানাদি নেই? আমাদের তো গত বছরই বিয়ে হয়েছে, এখনই তাড়াহুড়ো কিছু নেই। আরও টুকিটাকি এদিক ওদিক গল্প করতে করতে বুঝতেই পারিনি কখন আধ ঘন্টা কেটে গেছে। এই ফাঁকে স্নানটা আর সেরে নেওয়া হলো না। তবে হ্যাঁ, মিলির সাথে কথা বলে আমার মনটা একটু ভালো হয়েছে। তাই ওকে বিদায় জানিয়ে আবার ছুটে গেলাম আমার কর্মস্থলে। সেখান থেকে নতুন কি তথ্য পাওয়া গেল তা জানতে আমার মন উদ্গ্রীব হয়ে উঠেছে আবার। হিল রোড সংক্রান্ত ক্রাইম সিনে পৌঁছে দেখলাম আগের ভিড়ের সিকিভাগও এখন আর নেই। মিডিয়ার গাড়ি যেগুলো কিছুক্ষণ আগেও গা ঘেঁষাঘেঁষি করে পার্ক করা ছিল, সেগুলো অকুস্থল থেকে বেশ কিছুটা দূরে, তার মধ্যেই বেশিরভাগই এখন আর নেই। তাই আমার গাড়িটা পার্ক করতে বেশি অসুবিধে হলো না। গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি এগিয়ে গেলাম সুবোধ আর আমার দলের অন্যান্য চেনা মুখগুলোর দিকে। কি খবর? আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই মাত্র ফোন করতে যাচ্ছিলাম তোমায়। কেন, কিছু হয়েছে? অন্যান্য চ্যানেলের সব অ্যাঙ্কার, ক্যামেরাম্যানের দল পুলিশ স্টেশনের দিকে গেছে। পুলিশ হাজব্যান্ডকে কাস্টাডিতে নিয়েছে, কী সব জিজ্ঞাসাবাদ করছে। হাজব্যান্ডকে? কেন? আরে বাবা, বর নিশ্চয়ই বউকে খুন করতে হলে সেটা মাঝ রাস্তায় করবে না। দেখো, আমরা খুব স্পষ্টভাবে কিছুই জানি না, তাই বলতে পারবো না সমস্ত। চলো তাহলে, ডেস্টিনেশন পুলিশ স্টেশন। তা তোমার গাড়িটার কি হবে? আমি পরে এসে নিয়ে যাব। ও, আরও কয়েকটা ব্যাপার আছে। ড্রাইভারের সিটে আমার পাশে বসতে বসতে বলল সুবোধ। দুদিকের দরজা বন্ধ হলে গাড়ির ইঞ্জিনকে সচল করে আবার শুরু করে। পুলিশ বডিটার কাছে এমন একটা জিনিস খুঁজে পেয়েছে যেটা ভিকটিমের নয়। কি জিনিস? একটা কাপড়ের তৈরি ডল পুতুল, যাকে ইংরেজিতে বলা হয় র্যাগ ডল। মানে? মুখে আমার কথার কোনো উত্তর না দিয়ে সুবোধ ওর মোবাইলটা বের করে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা একটা ছবি খুঁজে আমার দিকে বাড়িয়ে দেয়। ছবিটা একটা র্যাগ ডলের, ভিতরে তুলো গুঁজে, বাইরেটা জুটের কাপড় দিয়ে মোড়া। পুতুলটার মাথা থেকে দুদিকে ঝুলে আছে দুটো বিনুনি, আর তাতে বাঁধা সরু লাল রিবন। পরনে সবুজ পলকা ডট আঁকা ফ্রক। ফটোতে দেখা যাচ্ছে মৃতদেহের ঠিক পাশে পরম যত্নে শোয়ানো আছে পুতুলটা। তাই স্থান মাহাত্ম্যের জন্যই হোক বা অন্য কোনো কারণে, একটা সামান্য পুতুলকে দেখেও আমার গাটা কেমন শিরশির করে উঠল এক অজানা ভয়ে। আমি এবার একটু ধন্ধে পড়ে জিজ্ঞাসা করলাম, এসবের মানে কি? এই র্যাগডলটা খুনি ফেলে রেখে গেছে, তার কুকর্মের চিহ্ন হিসাবে। বলে না, সিরিয়াল কিলাররা ফেলে রেখে যায়। এটা কি
কোনো ক্লু? সুবোধ কাঁধ ঝাঁকিয়ে বুঝিয়ে দিল এই সম্পর্কে তার আর কোনো বক্তব্য নেই। পুলিশ স্টেশনে যাওয়ার বাকি পথটা আমরা গাড়িতে কেউ কোনো কথা বললাম না। স্টেশন চত্বরে ঢুকে বুঝতে পারলাম ক্রাইম সিন থেকে মিডিয়ার ভিড় উধাও হয়ে কোথায় এসে ঘাঁটি গেড়েছে। এখন বেশ ভোর, কিন্তু পুলিশ স্টেশনের বাইরে মানুষের ভিড় আর গুঞ্জনের আওয়াজ শুনে বোঝার জো নেই। আমাদের গাড়ির পাশে পার্ক করা গাড়িটার সামনে কিছু চেনা মুখের জটলা দেখতে পেলাম। অন্যান্য চ্যানেলের জার্নালিস্টরা সেখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। আমি সেদিকেই এগিয়ে গেলাম। একজনের দিকে ইশারা করে হাত নাড়লাম। হ্যালো, শায়ালি। হাই। শায়ালি অন্য আরেকটি চ্যানেলের হয়ে কাজ করে, তবে আমাদের দুজনের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক আছে। এই রকমই একদিন পুলিশ স্টেশনের বাইরে আমাদের আলাপ। তারপর থেকে টুকটাক তথ্য দেওয়া নেওয়া চলতেই থাকে। এই ব্যাপারটা আমাদের লাইনে খুবই চলতি ব্যাপার। তবে হ্যাঁ, শায়ালির কাছে খবর আমার চেয়ে খানিক বেশিই থাকে। ওর ডিপার্টমেন্টের চেনাশোনা কেউ আছে যে ওকে টিপ দেয়। যাই হোক, আমি ওকে জিজ্ঞেস করলাম, ভিতরে কি খবর? হ্যাঁ, পুলিশ রাম সেইগেলকে জেরা করছে এখনো। হঠাৎ ওনাকে কেন জেরা করা হচ্ছে বলো তো? ওর বিরুদ্ধে কি মজবুত কিছু প্রমাণ টমান পেয়েছে পুলিশ? মানে আমার যেটুকু ধারণা, উনি হয়তো সেই সময় বাড়িতেই ছিলেন, কারণ খুনের সময়টা প্রায় মধ্যরাতের পর। হ্যাঁ, যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে উনি নাকি পুলিশকে বলেছিলেন প্রথমে উনি বাড়িতেই ছিলেন। এদিকে ওনার বাড়ির উল্টো দিকের আর একটা বাড়ির যে সিসিটিভি ক্যামেরা আছে ওটাতে ধরা পড়েছে যে রামবাবু 12:30 নাগাদ বাড়ি ঢুকছেন। সেই জন্যই মনে হয় পুলিশ ওকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে এনেছে, মানে আমার তাই মনে হয়। ওহ, ব্যাপারটা তাহলে ভালোই ঘোরালো। হিল রোডের কোনো সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেল? মানে তুমি কিছু জানতে পেরেছো নাকি? না, যেখানে মার্ডারটা হয়েছে ওই এক্স্যাক্ট স্পটটা কোনো সিসিটিভিতে নেই। আর যদিও পুলিশ আশেপাশের রাস্তাগুলোর ফুটেজ চেক করছে, কিন্তু একটা ব্যাপার, আততায়ী যদি পালায় তাহলে তোকে ওই রাস্তাগুলোর মধ্যেই কোনো একটা ধরে পালাতে হবে না? কাঁধ ঝাঁকিয়ে কথাগুলো একটানা বলে শেষ করলো শায়ালি। সকাল গড়িয়ে দুপুর হলো। আমরা তখনও তীর্থের কাকের মতন পুলিশ স্টেশনের সামনে বসে রয়েছি অপেক্ষায়। সবে ভাবছি এবার উঠে একটু বাড়ি যাব কিনা, অমনি দেখি দর্শন বেরিয়ে আসে পুলিশ স্টেশন থেকে। সে এগিয়ে এসে অবশেষে আমাদের কিছু আপডেট দিল। জার্নালিস্টদের দল সঙ্গে সঙ্গে ছিনে জোঁকের মতন ছেঁকে ধরল আমার হাজব্যান্ডকে। মিসেস নয়না সেইগেলের এই খুন জঘন্য অপরাধ এবং এর জন্য দায়ী একজন অসামাজিক ব্যক্তি। আমরা সিটি পুলিশের তরফ থেকে সমস্ত ক্ষমতা প্রয়োগ করে যথাসাধ্য চেষ্টা করছি এই কাজকে করিয়েছে তা খুঁজে বের করতে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো পাকাপোক্ত সূত্র এসে পৌঁছয়নি। আমরা নয়না দেবীর বন্ধু বান্ধবীর জিজ্ঞাসাবাদ করব, যেমন ওনার স্বামীকে করা হয়েছে। তবে আপাতত মিস্টার রাম সেইগেলকে অ্যারেস্ট করা হচ্ছে না। কোনো পাকা লিড পেলে আমরা নিশ্চয়ই মিডিয়াকে এত্তেলা করব। তবে যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের অফিসে ফিরে যান এবং পুলিশকে নিজের কাজ সঠিকভাবে করতে দিন, প্লিজ। দর্শন কথাগুলো শেষ করতেই দেখলাম বেশ কয়েক জোড়া চোখ আমার সর্বাঙ্গ জরিপ করছে নিবিষ্ট মনে। আসলে এখানে উপস্থিত সবাই মোটামুটি জানে আমি এসআই এর বউ। তবে এটার জন্য আমি যে খুব একটা অ্যাডভান্টেজ পাই না সেটাও সবাই জানে, কারণ আমার হাজব্যান্ড আমাকে টিপ দেন না। এইসব চিন্তা মাথা থেকে সরিয়ে ঝটপট কাজে লেগে পড়লাম। ছোট্ট করে অল্প কথায় দর্শন যা যা বলল তা আমাদের দর্শকদের জন্য রেকর্ড করে তুলে দিলাম সুবোধের হাতে। তারপর দুজনে জিনিসপত্র গুছিয়ে ফিরে চললাম অফিসে। আমরা দুজনেই জানি এখানে ধর্ণা দিয়ে পড়ে থেকে আমাদের খুব একটা লাভ নেই। বাকি দিনটা ব্যস্ততার মধ্যে কাটল। আরও কয়েকবার বেরোতে হলো কিছু মাইনর নিউজ ফিল্ড রিপোর্টিং করতে। সেসব ঝামেলা চুকিয়ে যখন অফিস হয়ে বাড়ি ঢুকলাম তখন বাজে প্রায় 8টা। দর্শন এখনো বাড়ি ফেরেনি। মনে হয় না ওরা আর কোনো লিড পেয়েছে। প্রথমেই বাথরুমে গিয়ে আমি গরম জলে স্নান করলাম। শরীরের প্রতিটা মাংসপেশি একটু শিথিল হলো তাতে। সকাল থেকে যা ঝড়ঝাপটা গেছে, কাজগুলো রোবটের মতন এতক্ষণ করছিলাম ঠিকই, কিন্তু মনটা এখনো নয়না হত্যা রহস্যতেই চুম্বকের মতন আটকে আছে।
বারবার চোখের সামনে ভেসে উঠছে ওই র্যাগ ডলের ছবিটা। উফ, কি ভয়ঙ্কর! খুনি ওই র্যাগ ডলটার মাধ্যমে কি বলতে চায়? ওই র্যাগ ডলটাই কেন ব্যবহার করল সে? কেসটা নিয়ে এই বেশি ভাবা এক্ষুনি ঠিক হবে না মনে করেই রান্না চাপালাম। বেশ তরিবত করে আয়োজন করলে কেমন হয়? পনির বাটার মশলা, রুটি আর ভেজ পোলাও। রান্না হয়েও গেল ঝটপট। সেসব সাজিয়ে এনে একে একে রাখলাম টেবিলের উপর। আমাদের দুজনের খাওয়ার জন্য দুটো প্লেটও এনে রাখলাম। সবে হাতের কাজ শেষ করেছি, হঠাৎ দরজায় চাবি ঘোরানোর শব্দ পেলাম। দর্শন বাড়ি ঢুকছে। আমাদের শেষ কথা হয়েছিল ফোনে, যখন দর্শন আমার উপর অযথা চিৎকার করছিল। তাই আগ বাড়িয়ে আমি কোনো কথাই বললাম না ওর সাথে। দর্শনও দেখলাম অন্যদিনের মতন ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাই না বলে সোজা বাথরুমে ঢুকে গেল স্নান করে ফ্রেশ হতে। মিনিট 20 বসে আমরা খেতে বসলাম। এত সব আয়োজন দেখেই বোধহয় দর্শন জিজ্ঞেস করল, আজ স্পেশাল কিছু আছে নাকি? না, সেরকম কিছু না, হাত ফাঁকা ছিল তাই করে ফেললাম। কিছুক্ষণ আমরা কেউ কোনো কথা বললাম না। তারপর আর থাকতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, কেসের কিছু এগোলো? দর্শন ওর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আনমনে জিজ্ঞাসা করল। ওর এই খাবার টেবিলে ফোন দেখার অভ্যেসটা আমার মাথা গরম করে দেয়। কি হলো? কিছু নতুন সূত্র পেলে? মানে খুনির কোনো খোঁজ পেলে? আচ্ছা, তোমরা কি ভাবো বলো তো? আমাদের কাছে কি মন্ত্রপুত ছড়ি আছে নাকি যে বাতাসে ঘোরাবো আর হুশ সেই নাও তোমার খুনি? হ্যাঁ, আরে বাবা, আমি তো শুধু জিজ্ঞাসা করছি। এতক্ষণ অফিসে ছিলে, নিশ্চয়ই কিছু না কিছু তথ্য প্রমাণ পেয়েছো। হ্যাঁ পেয়েছি, কিন্তু মিডিয়ার সঙ্গে সেটা শেয়ার করার সময় আসেনি এখনো। র্যাগডলটা সম্পর্কে তোমার কি মতামত? তুমি এই ব্যাপারে কিভাবে জানলে? আমি কাঁধ ঝাঁকালাম। সত্যি আমার অন্তত জানা নেই যে সুবোধ ছবিটা কোত্থেকে জোগাড় করেছে। তবে হ্যাঁ, দর্শনের প্রতিক্রিয়া দেখে এটুকু বুঝতে পারলাম যে খবরটা পাকা, আর পুলিশও ব্যাপারটা চেপে যেতে চাইছে। আমার মনে হয় কাজের ব্যাপারে আমাদের বাড়িতে কথা না বলাই ভালো। কাটা কাটা গলায় কথাগুলো বলে আবার খেতে শুরু করলো দর্শন। আমিও আর বেশি কথা বাড়ালাম না। ডিনার শেষ করে আমি টেবিলটা পরিষ্কার করছি। দর্শন গিয়ে বসলো টিভির সামনে কাউচে। একটা নিউজ চ্যানেল চলছে শুনলাম। এটা জানার পরেও যে রামবাবু নিজের স্ত্রীকে একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় হারিয়েছেন, পুলিশ কিন্তু তাকে অনেকক্ষণ আটক করে জেরা করেছে। আর কোনো সাসপেক্ট পাওয়া যাচ্ছে না, মানে এই নয় যে পুলিশ। দর্শন এক ঝটকায় টিভি বন্ধ করে বিরক্তি সহকারে রিমোটটা ছুঁড়ে দিল সোফার উপর। তারপর উঠে বেডরুমের দিকে যেতে যেতে হাওয়ায় ভাসিয়ে দিল কথাগুলো। সব বালের জার্নালিস্ট। এখন ভোর 4:30। এই যে 4টের সময় ঘুম ভেঙেছে আর দু চোখের পাতা এক করতেই পারছি না। এরকম ঘটনা আমাদের নিরিবিলি শান্ত এই সমুদ্র সৈকতে ঘেরা শহরে আগে হয়নি। অপরাধের পরিসংখ্যান এখানে অনেক কম। এদিকে যত দোষ হলো গিয়ে পুলিশের। আমার তো মাথায় আসছে না এই পরিস্থিতিটা সামাল দেব কি করে। সারা রাত পুরো শহরটা ঘুরে পাহারা দেওয়া কি আমাদের পক্ষে আদৌ সম্ভব? তাও হাতে মাত্র এই কটা কনস্টেবল আর গুটি কয়েক অফিসার। গতকাল সারা দিন লোককে জিজ্ঞাসাবাদ করে ফুটেজ ঘেঁটে ইনফর্মারদের কাজে লাগিয়েও তো কিছু লাভ হলো না। দিনের শেষে কেস সেই একই জায়গায় দাঁড়িয়ে। কি মনে হতে রাতের ঘটনাগুলোর পরপর মনে একবার সাজিয়ে নিলাম। সিনার মুখ থেকে তো কিছু কথা আপাতত বার করা যাবে বলে মনে হচ্ছে না। পার্টিটাও বাড়িতেই ছিল, কিন্তু ভদ্রমহিলা মারাত্মক রকমের হিস্টেরিক্যাল হয়ে পড়েছেন ঘটনা প্রবাহের জেরে। রাড়াকেও এখনো জিজ্ঞাসাবাদ করা হয়ে ওঠেনি। পার্টিতে আর বাকিরা যারা ছিল তাদেরকেও একে একে তলব করতে হবে। আজকে এই কাজগুলো সেরে ফেলতে হবে আমাকে। তবেই খুনের আগে ঠিক কী কী ঘটেছিল সেটা ছবির মতো পরিষ্কার হবে চোখের সামনে। গতকাল কত ভালো কথায় ডান্ডা লাগিয়ে সব রকম উপায় চেষ্টা করলাম বরটাকে সাইজ করার। কিছু তো একটা লোকাচ্ছে লোকটা। না, এটা বলছি না যে ওই খুন করেছে বউকে, কিন্তু কিছু একটা জিনিসও চেপে যাচ্ছে। নয়না যখন খুন হয় তখন বাবু বাইরেই ছিলেন। যখন সিসিটিভি ফুটেজ দেখিয়ে মালটাকে চেপে ধরলাম তখন পাখি ওড়ানোর মতো করে বলছে লয়ার ছাড়া আর কোনো কথা সে বলবে না। আজকাল মানুষ বড্ড বেশি নেটফ্লিক্স দেখছে, ওইখান থেকে এইসব বদ বুদ্ধি মাথায় আসে এদের।
যদি নয়নার হাজবেন্ডের অ্যালিবাই না থাকে তাহলে কোনো উকিলই ওকে বাঁচাতে পারবে না, সেটা আমি দেখে নেব। কিন্তু আমার মন বলছে রাম মিথ্যে কথা বলছে ঠিকই, কিন্তু খুনটা ওর দ্বারা করা সম্ভব নয়। দেখা যাক, আজকে আর কিছুক্ষণ ধমকালে যদি কিছু বলে, তারপর ওর বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে। একটা টিমকে পাঠাতে হবে নয়নার অফিসে। ওখানে যদি কারোর সঙ্গে সেরকম বনিবনা না থেকে থাকে তাহলে সেটা জানাটাও জরুরি। চিন্তাধারার রেশ কাটলো যখন মাথাটা ডান দিকে ঘুরিয়ে আলিশাকে দেখতে পেলাম। সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। গতকাল রাতে ওর উপর ওইভাবে চিৎকার করাটা ঠিক হয়নি, কিন্তু ও তো বুঝতে চায় না আমাদের মাথার উপর ঠিক কতটা পরিমাণ চাপ আছে। ওর মনে হয় ওর অফিসের কাজের চাপ আর আমাদের ডিউটির প্রেশার দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আমাদের দিকেই এখন সবাই বন্দুক তাক করে আছে, একটুও ভুল করা যাবে না। আর বিছানায় শুয়ে এপাশ ওপাশ না করে উঠে পড়লাম। 5টা বাজে। কিচেনে গিয়ে চা করলাম। চা খেয়ে একটু তরতাজা লাগলো নিজেকে। আমার রানিং শুটা পায়ে গলিয়ে আইপড আর ইয়ারবাডটা পকেটে গুজে বেরিয়ে পড়লাম। গন্তব্য বাড়ির পাশের পার্ক। সেখানে আমি প্রতিদিন সকালে জগিং করতে যাই। এই মৃদু গতিতে দৌড়ানোর একটা ছন্দ আছে, সেটা আমাকে সাহায্য করে মাথাটা পরিষ্কার করে নিতে। যতক্ষণে জগিং শেষ করে ফিরলাম ততক্ষণে মাথার মধ্যে জটগুলো আস্তে আস্তে আলগা হয়ে এসেছে। একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। আগে অফিস ঢুকতে পারলে কাজের চাপটা সামলাতে সুবিধা হবে। থানায় পৌঁছে দেখলাম রাম সাইকেল আমার চেয়ারের উল্টো দিকে আর একটা চেয়ারে বসে আছে। পাশে তার উকিল মিস্টার পান্ডা। ওর মনে হচ্ছে উকিল দেখিয়ে ও আমার থেকে পার পেয়ে যাবে। দেখাচ্ছি ওকে আজকে। আমি ওদের দুজনকে জানিয়ে দিলাম যে এই কথোপকথন রেকর্ড করা হচ্ছে বলে রেকর্ডারের সুইচ টিপে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। যে রাতে নয়না খুন হয়েছিল সেই রাতের সমস্ত ঘটনা ওকে খুলে বলতে বলা হলো। এই কথাও জানিয়ে রাখা হলো যে যদি কোনো রকম ফলস স্টেটমেন্ট সে দেয় তাহলে ওকে টেনে হাজতে পড়তে আমাদের বেশি সময় লাগবে না। রাম সব সময় একটা গভীর নিঃশ্বাস নেয়, তারপর ওর উকিলের দিকে একবার তাকায়। উনি মাথা নেড়ে আশ্বস্ত করলে সে বলা শুরু করে। সেদিন রাত্রিবেলা আমার আর নয়নার মধ্যে ঝগড়া হয়েছিল, মানে খুব ছোট্ট একটা ব্যাপার। নয়না কথার মাঝখানেই আমাকে একা রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি জানতাম বাড়ি ফেরার সময় ও আমাকে ফোন করবে না। ওই কাজটা সাধারণত ওর বন্ধু লারাই করে, বিশেষ করে এই ধরনের কিটি পার্টি থাকলে। ওরা 5 বন্ধু, লারা, নয়না, মোনা, সিনা আর রুচি। সিনার বাড়িতে সেদিন ওদের দেখা করার কথা ছিল। আমার তো এটা ভেবেই অবাক লাগছে যে যখন এত রাতে পার্টি শেষ হলো তখন ওকে ড্রপ করার কথা কেউ একবার ভাবলো না। নয়নার উচিত ছিল আমাকে একবার কল করা, আর তাহলে আমি পিক আপ করে নিতাম ওকে। আপনি বাড়িতেই ছিলেন? না, আমি বাইরে ছিলাম। ঝগড়া হওয়ার পরে একটু হালকা লাগবে তাই গাড়ি নিয়ে একটু বেরিয়েছিলাম আর কি। এক্স্যাক্টলি কোথায় গিয়েছিলেন? সেরকম কোথাও না, মানে এমনি গাড়ি নিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম। কোন কোন রাস্তা দিয়ে গেছেন স্পষ্ট করে বলুন, আমরা মিলিয়ে দেখব সিসিটিভি ফুটেজ, তবেই আপনার অ্যালিবাই পরিষ্কার হবে। আমি একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। কীরকম বন্ধু, নাম কি? এই ডিটেলসগুলো জেনে আপনি কি করবেন? শুনুন মিস্টার সাইকাল, যতক্ষণ না আপনার অ্যালিবাই প্রমাণিত হচ্ছে ততক্ষণ আপনি কিন্তু আমাদের সাসপেক্ট। আমি লারার সঙ্গে দেখা করতে গেছিলাম। লারা মানে নয়নার বন্ধু? হ্যাঁ, আসলে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল এই শেষ কয়েকটা মাসে। ওর হাজব্যান্ড বাড়িতে ছিল না, তাই। নয়নার কথা জানতো? হ্যাঁ, ওর সন্দেহ হয়েছিল, কিন্তু লারাই যে সেই ব্যক্তি এটা জানতো না। এই কেসটা তো জটিল থেকে আরও জটিল হয়ে উঠছে। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন মিস্টার রাম, এই যে আপনি নিজেই স্বীকার করলেন যে আপনার বউয়ের বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক ছিল, সেটা খুন করার জন্য একটা বড় মোটিভ? আমার ক্লায়েন্ট সত্যি কথা বলছে। এইভাবে ওনাকে যদি ক্রমাগত আক্রমণ করা হয় তাহলে আমরা আর কোনো রকম কথা বলতে রাজি নই। আচ্ছা বেশ, আপনি ঠিক কখন লারার সঙ্গে দেখা করতে যাবেন বলে বেরিয়েছিলেন, আর কখন বাড়ি ঢুকলেন? নয়না বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমিও বেরোলাম। কটা হবে, ওই 9টা মতো হবে। আর 12টা নাগাদ ফিরেছি। নয়না তখনও বাড়ি ফেরেনি। আমি ভাবলাম ও এখনও হয়তো ওই সিনাদের বাড়িতেই আছে, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আপনি খুনের ব্যাপারটা কখন জানতে পারেন? 1:30 নাগাদ আমার কাছে একটা কল আসে। পুলিশ, মানে ওর ফোন থেকেই ফোনটা করেছিল। ওই রিসেন্টলি কল্ড নাম্বার থেকে আমার নাম্বারটা পেয়ে ওরা কল করেছিল আর কি। লারা আপনার পক্ষে সাক্ষ্য দেবেন তো? হ্যাঁ, দিতে ওকে হবেই, কারণ এটাই সত্যি।
সকালে ঘুম থেকে উঠে দেখলাম দর্শন নেই, অফিসে বেরিয়ে গেছে। ওর হাতে হাই প্রোফাইল কেস থাকলে সাধারণত এমনটাই হয়, নাওয়া খাওয়া ভুলে কেসের পেছনে পড়ে থাকে, বাড়িতে থাকলেও বিরক্ত হয়ে থাকে। আমি বিছানা ছেড়ে উঠে স্নান করলাম, চিজ আর শশা দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে খেতে শুরু করেছি। এমন সময় দেখি মিলি বাগানে ঘুরে বেড়াচ্ছে। রান্নাঘরের জানলা দিয়ে ওকে গলা তুলে ডাকলাম। আমার গলার আওয়াজ শুনে এদিক ওদিক তাকিয়ে ও হাসি মুখে মাথা নাড়ল। আমরা বসলাম ডিনার টেবিলের পাশে, ওকেও একটা স্যান্ডউইচ সাজিয়ে দিলাম। মিলি না বলল না। কি ঘর গোছানো হলো? খুব ঝক্কির কাজ বাবা, আমি একসাথে এত পারি না, একটু একটু করে ধীরে সুস্থে করছি। বিনয় তো খুব একটা সাহায্য করার মতো সময় পায় না, জঞ্জালের মধ্যে থাকতেও ওর অসুবিধে নেই। আমরা এখন আপনি থেকে তুমিতে নেমে এসেছি। সে এবার আমাকে জিজ্ঞাসা করলো, তোমার হাজব্যান্ড সাহায্য করেন তোমায়, মানে ঘরের কাজে? কে? দর্শন? তার কথা আর বলো না, নিজের কাজটুকু করে নেয়, এই যথেষ্ট। পুলিশের চাকরিতে আর বাড়িতে থাকার সময় কোথায়? সব সময় কাজের চাপ ঘাড়ে নিয়েই ঘুরছে। আমিও তাই ওকে এসব কাজে জড়াই না। মিছিমিছি ঝামেলা বাড়িয়ে কি লাভ বলো? তা ঠিক। আচ্ছা, ওটা কি তোমাদের দুজনের ছবি? আমাদের উল্টো দিকের দেওয়ালে টাঙানো একটা ফটোর দিকে আঙুল তুলে জিজ্ঞেস করলো মিলি। আমার আর দর্শনের রিসেপশনের ছবি। হ্যাঁ, আমাদের রিসেপশনের ছবি। খুব সুন্দর, কিন্তু ওনাকে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। আমি কাঁধ ঝাঁকালাম। দর্শনের ছবি টিভিতে বা নিউজ পেপারে হামেশাই দেখা যায়, এতে অবাক হওয়ার কিছু নেই। যাই হোক, তোমরা দুজন একদিন আমাদের বাড়িতে এসো, কেমন? ডিনার করে যাবে। আমার আর বিনয়ের তরফ থেকে নিমন্ত্রণ রইল, মানে গোছগাছটা হয়ে যাক তারপর। হ্যাঁ হ্যাঁ, তোমরা আগে সব গুছিয়ে নাও, তারপর নিশ্চয়ই যাব। আমি এবার একটু নতুন করে শুরু করতে চাই, সেই জন্যই নতুন জায়গায় এসে বাড়ি কেনার সিদ্ধান্ত নিলাম। অনেক দিন থেকেই ইচ্ছে হচ্ছিল নতুন কোথাও যাই, নতুন কিছু করি, নতুন বন্ধু বানাই। মিলি নিজের মনে বলে চলল। আমি ওর কথা মন দিয়ে শুনছিলাম। যদিও ওর অতীত জীবন কেমন ছিল বা কেন ওর এই চেঞ্জটা দরকার, সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। যাকে সেও নিজেই বলবে ক্ষণ। এই তো সবে পরিচয় হলো। মিলি কিন্তু থামল না। এই শেষ 2 বছর খুব কষ্টে কেটেছে জানো। 2 বছর আগে আমার ডিভোর্স হয়, সেটা মেনে নিতেও অনেকটা সময় লেগেছে। বিনয়কে আমি ছোটোবেলা থেকেই চিনি, তবে বিয়েটা আমার ছোটো বোনের ঘটকালিতেই হয়। এই 1 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পরেও যে সুখে সংসার করব তার জো নেই। হঠাৎ খবর পেলাম আমার এক্স হাজব্যান্ড সুইসাইড করেছে। আমার মনে হয় ওই সময় তোমার বরের সাথে একবার পরিচয় হয়েছিল। পুলিশ প্রথমে খুন বলে ভাবছিল, পরে অবশ্য প্রমাণিত হলো আত্মহত্যা বলেই। আই এম সরি, আমার কোনো ধারণাই ছিল না। ইটস ওকে, আমিও আমার অতীতটাকে ভুলে এগিয়ে যেতেই চাইছি। একদম চিন্তা করো না, এখানে থাকলে তোমার মন ভালো হয়ে যাবে। দেখো। আচ্ছা, ওই খুনটা কে করলো কিছু জানতে পারলে গো? ওই যে মহিলা খুন হলেন একদিন আগে। এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশ তো ওর হাজবেন্ডকে জেরা করছে। উনি নাকি মার্ডারের সময় ঘরে ছিলেন না। আমার যদিও মনে হয় না যে উনি খুনটা করেছেন। দর্শন তোমাকে এইসব ব্যাপারে কিছু বলে না? না না, আমাকে কিছুই বলতে চায় না ও। আর সেই জন্য ওর ওপর আমার খুব রাগ হয়। ও ঠিক আছে, তোমরা দুজনেই তো দুজনের কাজ করছো। আমরা এরকমই আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। মাঝখানে আমি 2 কাপ কফি বানিয়েছিলাম। বাইরের বারান্দায় বসে মেঘলা আকাশের দিকে তাকিয়ে কফি হাতে গল্প করতে কার না ভালো লাগে। 1 ঘন্টা পর আমি অফিসে ঢুকলাম। যথারীতি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমি নয়না মার্ডার কেস সম্পর্কিত সমস্ত পুলিশি তদন্তের খোঁজ রাখি। একটা প্রেস কনফারেন্সও অ্যারেঞ্জ করছে পুলিশ, কেস সম্পর্কে কিছু তথ্য আমাদের সাথে ভাগ করে নেবে বলে। আমি আর সুবোধ সেই উদ্দেশ্যেই রওনা হলাম। আমাদের সাথে কথা বললেন দর্শনের জুনিয়র একজন অফিসার। নায়না সহেগালের দুর্ভাগ্যজনক মৃত্যুর তদন্তে আমরা এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করিনি। ওনার হাজব্যান্ড রাম সহেগাল যদিও মার্ডারের সময় ঘরে ছিলেন না, তার পাকাপোক্ত অ্যালিবাই আছে।
তিনি যার সঙ্গে ছিলেন সেই ব্যক্তিও স্টেটমেন্ট দিয়েছে। তাকে আপাতত আড়ালেই রাখা হচ্ছে, নাম ডিসক্লোজ করা যাচ্ছে না। নয়না যে অফিসে কাজ করতো আমরা সেখানকার স্টাফদের সাথে কথা বলছি, তবে এই সম্ভাবনাটাও বাদ দেওয়া যাচ্ছে না যে এটা সম্পূর্ণ একটা নিরবিচ্ছিন্ন ঘটনা হতে পারে। হয়তো কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট এই কাজ করেছে। খুনি খুন করার পর বডির পাশে একটা র্যাগডল ফেলে রেখে গেছে, তার ছবি আপনাদের দিয়ে দেওয়া হবে। যদি এই খুনি বা র্যাগডল সম্পর্কিত কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে তাহলে এগিয়ে এসে আমাদের সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার মুখের কথাটা কেড়ে নিয়ে সুবোধ বলল, তাহলে এই হলো গল্পের চর্বিতে চর্বণ। পুলিশের হাতে নতুন কিছু আসেনি আর। আমি কিছুক্ষণ নিজের মনে চিন্তা করলাম, তারপর সুবোধকে বললাম, চলো একবার নয়নার অফিস কলিগদের সাথে কথা বলে আসা যাক। আমরা দুজনেই হাঁটা লাগলাম গাড়ির দিকে। আর ঠিক তখনই যেন মনে হলো আমার পিছন দিক থেকে কেউ একটা সরে গেল। আমি চটজলদি পিছন ঘুরলাম। আমার মনে হলো যেন চেনা একজনকে দেখলাম এক ঝলক। মিলি? কিন্তু তারপরে অনেক খুঁজেও আর কাউকে দেখতে পেলাম না। ধুস, কি দেখেছি, মিলি আমাকে কেন ফলো করবে, তাও এরকম লুকিয়ে চুরিয়ে? এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে গাড়িতে উঠলাম। গন্তব্য নয়নার অফিস। নয়নার অফিসে প্রায় 25 জন লোককে পরপর জেরা করেও সেরকম কিছুই পাওয়া গেল না। নয়নাকে খুন করবার মতো মোটিভ এদের কারণই নেই। অবশ্য থাকলেও সে সেটা নিজের মুখে তারা স্বীকারই বা করতে যাবে কেন? বেশিরভাগই বলতে পারল না ঠিক করে তারা ওই দিন রাতে কোথায় ছিল। কেউ বলছে ঘুমোচ্ছিল, কেউ বলছে টিভি দেখছে, অথচ সেটা প্রমাণ করার মতো অ্যালিবাইটা নেই কারুরই। সোজা বাংলায় বললে কোনো প্রমাণ না থাকার দরুন কাউকেই সন্দেহ করা যাচ্ছে না আপাতত। আমি এবং আমার টিম ফিরে গেলাম অফিসে। কাজ এখনও পড়ে রয়েছে। লারাকে ডেকে পাঠানো হয়েছে থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য। লারাও একই অফিসে কাজ করে, কিন্তু ওকে আলাদা করে জেরা করাটা খুবই জরুরি। বিশেষ করে রাম যা বলে গেল তারপর তো বটেই। আমি ইন্টারোগেশন রুমে ঢুকে দেখলাম লারা জড়সড় হয়ে চেয়ারে বসে আছে। মেয়েদের তুলনায় তার উচ্চতা ভালোই, খুব কাটা কাটা সুন্দরী বলে যাকে। আমি উল্টো দিকে একটা চেয়ারে বসলাম। এবার রেকর্ডিং চালিয়ে জেরা শুরু করব। থ্যাংক ইউ। কেন হঠাৎ? আমি তো এখনো জিজ্ঞাসাবাদ শুরুই করিনি। আমাদের সম্পর্কের ব্যাপারটা বাইরে আসতে না দেওয়ার জন্য এই কেসটা নিয়ে মিডিয়াতে প্রচুর চর্চা চলছে। আমি জানি সেটা। এবার যদি রামের সাথে আমার সম্পর্কের ব্যাপারটা জানাজানি হয় তাহলে আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। আমি জানি সেটা, কিন্তু আমি কথা দিতে পারছি না। আপনি তো জানেনই মিডিয়া কেসটা নিয়ে ভীষণ ইন্টারেস্টেড, ফলে কোনোভাবেই খবর বাইরে এলে খুব একটা কিছু করার থাকবে না। আচ্ছা, যে রাতে নয়না খুন হয় আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। ঘটনার কোনো সাক্ষী আছে? হ্যাঁ আছে, নয়নার হাজব্যান্ড রাম সেহগল। আমরা প্রায় 12টা অবধি একসাথেই ছিলাম। আচ্ছা, আপনাদের দুজনের সম্পর্ক কতদিনের? এই 6 মাস মতো হবে। নয়না জানতো এই ব্যাপারে? নয়না আমার বন্ধু ছিল, আমি চাইনি ওর মনে আঘাত দিতে। এটা আমার প্রশ্নের উত্তর নয় লারা। ওর সন্দেহ হয়েছিল যে রামের একটা অ্যাফেয়ার চলছে, কিন্তু সেটা যে আমার সাথে, এটা সম্পর্কে ওর কোনো ধারণা ছিল না। আপনি এত নিশ্চিত হয়ে বলছেন কিভাবে? কারণ ও আমাকেই বলেছিল ওরা, মানে রাম আর নয়না কিছুদিন আগে একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। 4 মাস আগে নয়না একবার কনসিভ করে। তারপর যখন জানতে পারে রামের অ্যাফেয়ার চলছে, তখন ওকে কিছু না জানিয়ে একা গিয়ে অ্যাবর্শন করিয়ে আসে। এইসব ব্যাপার নিয়ে ওদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। পরে রামও আমাকে এ ব্যাপারে অনেক কথা বলেছে। আচ্ছা, নয়নার সঙ্গে আপনার রিসেন্টলি কোনো ঝগড়া হয়েছে? না, আমি তো বললাম নয়না আমার ব্যাপারে জানতো না। রামের সঙ্গে বড় কিছু ঝামেলা হয়েছিল নয়নার? হ্যাঁ হয়েছিল, পার্টির দিন রাতেই হয়েছিল। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর ঝগড়ার মাঝখানেই নয়না ঘর থেকে বেরিয়ে যায়। তবে
রাম খুব বিচলিত হয়ে পড়েছিল। আমাকে ফোন করে বলল দেখা করতে চায়। সৌভাগ্যবশত আমার বর বাড়িতে ছিলেন না, তাই আমিও পার্টিতে যাওয়ার পরিকল্পনাটা শেষ মুহূর্তে বাতিল করলাম। রাম কি সেই রাতে খুব রেগেছিলেন? হ্যাঁ, সে তো রেগে থাকবেই। আমরা বেশ কিছুটা সময় একসঙ্গে কাটালাম, কয়েক গ্লাস ওয়াইন খেলাম, গান শুনলাম। তাতে অবশ্য ওর মুড কিছুটা ভালো হয়েছিল। আচ্ছা, এটা কি হতে পারে যে বাড়ি ফেরার পথে উনি নয়না দেবীর সঙ্গে দেখা করেন এবং সেখান থেকে তাদের আবারও ঝগড়া হয়? তাই না, এটা সম্ভব না। প্রথমত, নয়না যেখানে খুন হয়েছে সেই রাস্তাটা রামের বাড়ি ফেরার রাস্তার মধ্যেই পড়ে না। তাছাড়া ও বাড়ি ফিরে আমার সাথে চ্যাট করছিল অনেকক্ষণ। যদি সে বাড়ি ফেরার পথেই খুন করে থাকে, তাহলে আমার সাথে কথা বলছিল কিভাবে? আপনার কাছে চ্যাটসগুলো আছে? না, সেসব নেই। ধরা পড়ে যাওয়ার ভয়ে আমরা সব চ্যাট লগ ডিলিট করে দিই। কিন্তু আমার যতদূর ধারণা, আপনাদের কাছে পুরনো ডিলিটেড ডেটা উদ্ধার করা কোনো ব্যাপারই নয়। কোথাও না কোথাও তো ব্যাকআপ থাকবে। লারাকে প্রশ্ন করতে গিয়ে আমার বারবার এটাই মনে হচ্ছিল যে সে নির্দোষ, সে সত্যি কথাই বলছে। নয়নার অজান্তে হয়তো রাম আর লারার মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু ওরা দুজন কেউই নয়নার খুনের সঙ্গে যুক্ত বলে তো মনে হচ্ছে না। লারা জিজ্ঞাসাবাদ শেষ হলে সে বেরিয়ে গেল। আমরা পড়লাম সিসিটিভি ফুটেজ নিয়ে। মার্ডারের দিন রাতের আশেপাশের রাস্তার যত ফুটেজ সব। একটা ছবিতে দেখা যাচ্ছে অকুস্থলের পাশের একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা লোক, পরনে কালো হুডি আর মাথায় কালো বেসবল ক্যাপ। প্রায় 20 মিনিট বাদে একই মানুষ আবার সেই রাস্তা ধরেই ফিরে আসছে, কিন্তু মানুষটির পরিচয় জানার কোনো উপায় আমাদের হাতে নেই। এইটাই নিশ্চয়ই আততায়ী। এই রাস্তাটা আর যে কটা বড় রাস্তায় গিয়ে মিশেছে সেসব জায়গায় সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখো। এই লোকটাকে খুঁজে বের করতেই হবে। এর ঠিক পরেই ল্যাব থেকে রিপোর্ট এলো কোনো সরু তার দিয়ে শ্বাসরোধ করে নয়নাকে খুন করা হয়েছে। মার্ডার ওয়েপেন মানে কোনো তার জাতীয় জিনিস আমরা এখনো পাইনি। ভিকটিমের শরীরে কোনো বিজাতীয় ডিএনএ বা ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। বোঝাই যাচ্ছে অনেক ফোন দিয়ে এঁটে খুনটা করা হয়েছে। হঠাৎ করে রাগের মাথায় খুন যে এটা নয় সেটা স্পষ্ট। আগে থেকে সব কিছু চোখে নিয়ে প্রতিটা পদক্ষেপ সাবধানে ফেলে এগিয়েছে খুনি, যাতে বডিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায় তার যথাসাধ্য চেষ্টা করেছে। নয়না যে রাস্তায় খুন হয়েছে সেই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতেই বাকি দিনটা লাগলো। কেউ কিছু শুনেছে বা দেখেছে কিনা জানা দরকার। তবে ঘটনাটা ঘটে মাঝরাতেরও পরে, ফলে কেউ যে কিছু দেখতে পাবে সেটা আশা করাটাই বৃথা। একমাত্র যে ভদ্রলোক প্রথম আমাদের ফোন করে খুনটার ব্যাপারে জানিয়েছিলেন, উনি বললেন একজন মহিলার চিৎকার উনি শুনতে পেয়েছিলেন। তারপর বাইরে বেরিয়ে নয়নার মৃতদেহ আবিষ্কার করেন ওনার বাড়ির সামনের রাস্তায়। বাড়ি ফিরলাম ক্লান্ত অবসন্ন দেহে। 7টা বাজে। আলিশের গাড়ি গ্যারেজে নেই, তার মানে ও এখনো ফেরেনি। আজকে পুলিশকে খুঁজি আর কোনো নিউজ। দরজাটা খুলে ভেতরে ঢুকতে দেখলাম দরজার মুখে মেঝের উপর একটা সাদা খাম পড়ে রয়েছে। জিনিসটা হাতে তুলে নিলাম। ওপরে কিছু লেখা নেই, নাম ঠিকানা কিচ্ছু না। তার মানে কেউ দরজার তলা দিয়ে গলিয়ে ভেতরে ঠেলে দিয়েছে খামটা। আমি চারপাশে চোখ বুলিয়ে নিলাম, কেউ নেই। চাবি ঘুরিয়ে বাড়ির দরজা খুলতেই দেখলাম দর্শন লিভিং রুমে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। ওর হাতে একটা খাম, হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে ঠায়। ওটা কি দর্শন? এটা দরজার তলা দিয়ে কেউ ভেতরে ফেলেছে। আমার মনে হয় আমার জন্যই এটা কেউ রেখে গেছে। আমি কাছে গিয়ে ওর হাতে ছোট্ট একটা চিরকুট দেখতে পেলাম। তাতে শুধু একটাই শব্দ জলজল করছে, অফিস। এটা কি জিনিস? এটা লেখার মানেই বা কি? কি জানি, আমার মনেও একটা সন্দেহ হচ্ছে বটে। হয়তো এটা কোনো ক্লু, হয়তো খুনটা নিয়েই কিছু ক্লু। তার মানে তুমি বলতে চাও নয়নার অফিসের কেউ কাজটা করেছে? অন্তত চিরকুটটা তো তাই বলছে আলিশা, কিন্তু ভাববার বিষয় অন্য। চিরকুটটা আমার জন্য কে ফেলে রেখে গেল? ওরা কি কিছু জানে? আর যদি জেনেই থাকে তাহলে সামনে না এসে কেন মুখ লুকিয়ে বসে আছে? কেনই বা খাম পুড়ে চিরকুট পাঠাচ্ছে দরজার তলা দিয়ে? আমরা আজকে অফিসে প্রত্যেকে খুঁটিয়ে খুঁটিয়ে জেরা করেছি, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কতবার একই জায়গায় গিয়ে আমি একই প্রশ্নের পুনরাবৃত্তি করবো বলো তো? আমার তো মনে হয় এটা একেবারেই একটা ডেড এন্ড। আচ্ছা, আমি কিন্তু তোমাকে সাহায্য করতেই পারি।
মার্ডারটা নিয়ে একটা আর্টিকেল লিখছি বলে আমি আরেকবার অফিসে গিয়ে কিছু লোকজনের সাথে কথা বলতে পারি। কিন্তু সেটা সবাইকে জানিয়ে সেটা করা সম্ভব হবে না। আমি জানি সেটা, আমার তো কিছু নিজস্ব পদ্ধতি আছে, একবার ট্রাই তো করতে দাও। আমি যদি নতুন কিছু জানতে পারি তোমাকেই আগে জানাবো, কথা দিলাম। দর্শন আবার একটা বড় নিঃশ্বাস ফেলল, তবে চিন্তার মেঘ একটু হলেও ওর মুখ থেকে যে সরে গেল সেটা বুঝতে পারলাম। দেখা যাক। উঠে দাঁড়িয়ে দর্শন বলে, আমার পার্সটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে আমি রান্নাঘরে গেলাম এক গ্লাস জল নিতে। দর্শন সবে শোয়ার তোড়জোড় করবে বলে বেডরুমের দিকে পা বাড়িয়েছে, তখনই ওর একটা ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে ফোনটা তুলে কানে লাগালো সে। এদিকে আমি তখন ঠান্ডা এক গ্লাস জল গলায় ঢালছি। শুনতে পেলাম দর্শন উত্তেজিত হয়ে কারোর সঙ্গে কথা বলছে। আমি আসছি, এক্ষুনি বেরোচ্ছি। কথাটা বলে ফোনটা কেটে দেয় দর্শন। কি হলো? পুলিশ আরেকজনকে গ্রেফতার করেছে, আমাকে একবার পুলিশ স্টেশনে যেতে হবে। কথাটা শেষ করেই দর্শন তাড়াহুড়ো করে ওর অফিসের ব্যাগটা কাঁধে তুলে নেয়, ছোঁ মেরে নিয়ে গেল গাড়ির চাবি, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার একটু খারাপ লাগে ওর জন্য। এই ধরনের একটা বড়সড় কেস হাতে এলেই ওর উপর প্রচুর চাপ একসাথে এসে পড়ে। আচ্ছা, নতুন সাসপেক্টে কে হতে পারে? অফিসের কেউ কি? চিরকুটে যা বলেছিল। আমিও স্নান সারতে বাথরুমে ঢুকে গেলাম। এমন সময় কলিং বেল বেজে উঠল। এত রাতে কে এলো আবার? এই কথা ভেবে আমি দ্রুত পায়ে গিয়ে দরজা খুললাম। কি মনে হতেই দরজা খোলার আগে খাম আর চিরকুট আলমারির মধ্যে লুকিয়ে রাখলাম। মিলি এসেছে, হাতে একটা ক্যাসারোল। আমি অবাক হলেও বেশ খুশি হলাম। আমি ভাবলাম তোমাদের জন্য কিছু ডিনার বানিয়ে নিয়ে আসি। তোমরা দুজনেই অনেক রাতে ফিরলে দেখলাম। এত রাতে ফিরলে ডিনার কখন বানাবে, তাই আর কি। ও মা, সো সুইট অফ ইউ। বরং খাবার আমাদেরই তো বানিয়ে দেওয়া উচিত, তোমরা এখানে নতুন এসেছ। হেসে কথাগুলো বলে ওকে আমি আমার ঘরের মধ্যে নিয়ে এলাম। তোমার হাজবেন্ড বাড়িতে নেই? ও বাড়ি ফিরেছিল, কিন্তু এক্ষুনি আবার বেরোলো। ওই পুলিশ স্টেশনে ডাক পড়েছে। ক্যাসারোলটা ডাইনিং টেবিলে রাখতে রাখতে বললাম আমি। আমার মনে হলো তোমরা দুজনেই বাড়িতে আছো। এদিকে বিনয়ও একটু আগে বেরোলো, ওর শিফট ছিল, তাই ভাবলাম ডিনার বানিয়ে তোমাকে দিয়ে আসি। তোমার বরের সাথেও একটু আলাপ হয়ে যেত। না না, অসুবিধে নেই, আমরা দুজনে একসাথে ডিনার করে নেব আজকে। তোমার জন্য কফি বানাবো একটু? না না, 9টা বেজে গেছে, এখন আর কফি খাবো না গো। কিন্তু হঠাৎ ওনাকে আবার ফিরে যেতে হলো কেন স্টেশনে, তাও এত রাতে? নতুন কিছু ঘটনা ঘটেছে নাকি গো? না না, আমি যতদূর জানি নয়না হত্যা রহস্যতে ওরা নতুন কিছু লিড পেয়েছে, হয়তো নতুন কোনো সূত্র। কি অবস্থা বলো, আমাদের ছোট্ট নির্ঝঞ্ঝাট শহরে কীরকম ঘৃণ্য একটা অপরাধ ঘটে গেল। সত্যি। আচ্ছা মিলি, আমি না এই সবে অফিস থেকে ফিরলাম, তুমি যদি কিছু না মনে করো আমি একটু ফ্রেশ হয়ে আসি। বেশিক্ষণ লাগবে না আমার, ফিরে এসে একটু গরম জলে স্নান না করলে ঠিক শরীরটা জুত লাগে না আর কি। এই যাবো আর আসবো। নিশ্চয়ই, তাহলে আমি একটু বাদে আসি। চেয়ার থেকে উঠে পড়ে মিলি। আরে না না, তুমি এখানে গুছিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। 2 মিনিট লাগবে আমার, বসো। হ্যাঁ একদম একদম। আমি 2 মিনিটের মধ্যে স্নান সেরে নতুন জামাকাপড় পরে ফিরে এলাম ওর কাছে। হঠাৎ মনে পড়ল ফোনটা কোথায় রেখেছি খুঁজতে হবে। যতদূর মনে পড়ছে টেবিলের ওপর পার্সের পাশে রেখে আমি রান্নাঘরে গেছিলাম, কিন্তু কই এখন তো ফোনটা দেখতে পাচ্ছি না। কিছু খুঁজছো নাকি? হ্যাঁ, আমার ফোনটা পাচ্ছি না। এই তো এখানেই ছিল। ওর পাশে সোফার উপর থেকে ফোনটা তুলে মিলি আমার দিকে এগিয়ে দেয়। এখানে কিভাবে এলো? আমার স্পষ্ট মনে আছে আমি টেবিলের উপরেই রেখেছিলাম, সোফার উপরে কে রাখলো? আমার মাথাটা বোধহয় ঠিক কাজ করছে না। ফোনটা কখন ওখানে রাখলাম মনেই পড়ছে না আমার। হয়তো রেখেছি মনের ভুলেই, আর কেই বা রাখবে। ক্যাসারোলটা টেবিলের ওপর থেকে তুলে এনে খাবার দাবার সব মাইক্রোওভেনে গরম করতে দিলাম। তারপর লেবুর আচার আর পনির পরোটা প্লেটে সাজিয়ে এনে ডিনার টেবিলের ওপর রাখলাম। দুজনের গ্লাসে একটু ছাঁচ ঢেলে নিয়ে সেটাও এনে রাখলাম প্লেটের পাশে। ঝাল ঝাল পনির মুখে পড়তেই বলে উঠলাম,
বাহ, দারুণ বানিয়েছো গো পরোটাটা। থ্যাঙ্কস, এটা আমার দিদির রেসিপি, ও খুব ভালো রান্না করে। আচ্ছা বেশ বেশ, তোমরা এখানে আসার আগে কোথায় থাকতে বলো তো? আমরা আগে রাভাইন রোডের কাছে থাকতাম, ওখানেই আমাদের পৈতৃক বাড়ি। আমার বাবা বানিয়েছিলেন। আমি আর আমার দিদি ওখানে থাকতাম আগে। আমাদের বিয়ের পরেও আমাদের দুজনের হাজবেন্ডও ওখানেই থাকতেন, কিন্তু আমার ডিভোর্সের পর আর ওখানে থাকতে মন চাইল না। তবে আমি তো সেরকম কিছু কাজ করি না, তাই নতুন কোথাও যে একা চলে যাব তারও কোনো সুযোগ ছিল না। বিনয়ের সাথে বিয়েটা হওয়ার পর থেকেই আমাদের ইচ্ছে ছিল একটা নতুন বাড়ি কিনব। এই প্রপার্টিটাই সবচেয়ে পছন্দ হলো। ও আচ্ছা, তুমি তাহলে এই শহরেরই মেয়ে? হ্যাঁ, আমি তো এই শহরেই থাকতাম। আমরা আরও কিছু গল্প করলাম নিজেদের মধ্যে, তারপর সোফায় পা এলিয়ে বসে রইলাম। তখন বোধহয় 10টা হবে। আমার ফোনটা বেজে উঠল। দর্শনের ফোন। কেসটা মনে হচ্ছে সলভ হয়ে যাবে এবার। ও তাই নাকি? কে করেছে মার্ডার? আমি সব বলছি, বাড়ি ফিরি। দর্শন কথাটা বলেই ফোনটা কেটে দেয়। দর্শন ফোন করেছিল? হ্যাঁ, মনে হচ্ছে কেসটা সলভ করে ফেলেছে পুলিশ। নয়নার খুনিকে ওরা ধরে ফেলেছে? হ্যাঁ, তাই তো বলছে। এই তোমাকে বললো কে খুনি? না, কিন্তু ওর গলা শুনে একটু অদ্ভুত লাগলো। কেরিয়ারের বেস্ট কেসটা সলভ করে যতটা আনন্দ হওয়ার কথা সেটা ওর গলা শুনে মনে হলো না। আসলে কি বলো তো, তুমি তো জার্নালিস্ট, তোমাদের সব কিছুতেই একটু বেশি দেখা অভ্যেস। যাকে বাঁচা গেছে যে কালপিটটা ধরা পড়েছে, এইবার একটু শান্তি পাওয়া যাবে। যাই হোক, আমি এবার উঠি, বুঝলে? আবার দেখা হবে। মিলি উঠে পড়ে একটা আড়মোড়া ভাঙল। ডিনারটা খুব ভালো খেলাম, এবার কিন্তু আমার পালা। নিশ্চয়ই নিশ্চয়ই। হেসে কথাগুলো বলে মিলি বিদায় নিল। কিন্তু মিলি চলে যাওয়ার পর আমার অস্বস্তি যেন আরো বেড়ে উঠল। শুতে গেলাম ঠিকই, কিন্তু বালিশে মাথা দিয়েও কিছুতেই ঘুম আসলো না। দর্শন আর ওর টিম নতুন কী রহস্য উদ্ঘাটন করলো সেটা জানতে আমার মন বড়ই উৎসুক হয়ে উঠল। নেটফ্লিক্সে ফ্রেন্ডস সিরিজটা চালিয়ে কয়েকটা এপিসোড ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম বটে, কিন্তু মন পড়ে রইল সেই পুলিশ স্টেশনে, যেখানে হয়তো এই মুহূর্তে এই কেসটার অন্তিম পর্ব উদ্ঘাটিত হচ্ছে। মধ্যরাতের কিছু পর অবশেষে দর্শন বাড়ি ফিরল, চোখে মুখে এক রাশ ক্লান্তির ছাপ নিয়ে। কি ব্যাপার? ও ঘরে ঢুকতেই আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, মনে হচ্ছে আসল খুনিকে ধরে ফেলেছি। সত্যি? কেস তাহলে সলভড? দর্শন এসে আমার উল্টো দিকের চেয়ারটাতে গা এলিয়ে বসল। একটা ভিকিটিকে অ্যারেস্ট করা হয়েছে। যেখানে নয়নাকে খুন করা হয়েছিল, মালটা ওর কাছে একটা গলিতে শুয়েছিল। তারপর? ওর কাছে একটা সরু তার পাওয়া গেছে, তাতে ভর্তি রক্তের ছাপ। আমার দৃঢ় বিশ্বাস এটার সাহায্যেই নয়নার কণ্ঠরোধ করে ওকে হত্যা করা হয়েছিল। পোস্টমর্টমে আমরা নয়নার গলার কাছে কিছু একটা দাগ পেয়েছিলাম, যেখান থেকে রক্তপাত হয়েছিল ওর মৃত্যুর আগে। সেই রক্তের দাগগুলোর সঙ্গে এই তীক্ষ্ণ তারের গায়ে লেগে থাকা দাগগুলো কিন্তু মিলে যাচ্ছে। তাহলে ওকে ধরতে এত দেরি হলো কেন? মানে পুলিশ তো আগেই আশেপাশে সমস্ত রাস্তার ফুটেজ চেক করেছে, এতদিন ধরা পড়লো না যখন, তখন আজকে কিভাবে বাগে এলো? আসলে আমাদের কাছে এখনো কোনো প্রমাণ নেই যে ওই লোকটাই খুনের জায়গায় গেছিল সেদিন, কিন্তু ওকে রাত 3টের সময় ওই রাস্তা দিয়ে খুনের জায়গা থেকে উল্টো দিকে যেতে দেখা গেছে। আমরা আগেই ওকে স্পট করেছিলাম, কিন্তু লোকটা কে বা কোথায় থাকে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আজকে হঠাৎ লোকটা ওই একই জায়গায় ফিরে আসে। পুলিশের পেট্রোলিং ভ্যান ওকে দেখতে পায়, ওখানেই বসে ওই ওয়্যারটা নিয়ে নাড়াচাড়া করছিল একা একাই। তাই আর কি তুলে নিয়ে আসা হয় জেরা করার জন্য। ও কিছু বলল? কনফেস করলো? কনফেস? আর ও মালটা সাইকো, পুরো পাগল। অর্ধেক সময় তো নিজের মনে মনে বসে বসে হাসছিল। ওর বোধহয় ধারণাও নেই কত বড় একটা ক্রাইমের দায় ওর ঘাড়ে এসে পড়েছে, আর তার ফলাফল কি হতে পারে। খালি হাসতে হাসতে মাঝে মাঝে একটা কথাই বলছে, আমি লোকটাকে মেরে ফেলেছি। লোক? এক্স্যাক্টলি, বাকিদের মতামত অনুযায়ী ওই খুনি। তোমার কি মতামত? আমার মনে হয় লোকটা বদ্ধ উন্মাদ, তার চেয়ে বেশি কিছুই নয়। আর খুনটাও ওর দ্বারা করা সম্ভব নয়, কিন্তু 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 সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আর যেটাকে ওরা কনফেশন বলছে সেটা অনুযায়ী ওই খুনি। ব্যাস, তাহলে ওকে জেলে পড়ছো তোমরা? এইভাবে তদন্তটা দায়সারাভাবে শেষ করে দেওয়ার মানেটা কি? হ্যাঁ। আর তোমার সিনিয়রদের কি বক্তব্য?
আমার সিনিয়রদের বক্তব্য যত শীঘ্র সম্ভব কেসটা ক্লোজ করতে হবে। আমি বলার চেষ্টা করিনি তা নয় যে আমরা হয়তো ভুল লোককে গ্রেফতার করেছি, কিন্তু ওপরওয়ালাদের হুকুম, যা ইনস্ট্রাকশন আছে তাই মেনে চলতে হবে। অনেক চাপ মাথার উপর, আর এই লোকটা একদম সহজলভ্য টার্গেট। সবচেয়ে বড় কথা, মার্ডার ওয়েপেন ওর হাতেই পাওয়া গেছে, খুনের কথা কনফেস করেছে। সর্বোপরি ওর পাগলামি দেখে যে কেউ ওকে খুনি বলে মেনে নিতে রাজি, তাই অগত্যা। আমি এই কথা শোনার পর কি বলবো বুঝতেই পারলাম না। এতে নয় নাকি আদৌ ন্যায় পাচ্ছে? এটা একেবারেই ঠিক হচ্ছে না। ওয়্যারটা আমরা চেক করেছি, ওতে নয়নার ডিএনএ ট্রেস যদি পাওয়া যায়, এই ওয়্যারটা দিয়েই যে ওর শ্বাসরোধ করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তাই যতক্ষণ আমি এটা প্রমাণ করতে পারছি যে খুনটা অন্য কেউ করে ওর কাছে ওয়্যারটা ফেলে রেখে গেছে, ততক্ষণ ওকে বাঁচানোর কোনো উপায় নেই। কালকে সকালে প্রেস কনফারেন্স রাখা হয়েছে, সেখানেই এই তথ্য সবাইকে জানিয়ে দেওয়া হবে। তারপর আমাদের আর বেশি কথা হলো না। দর্শন অল্প কিছু মুখে তুলল, তারপর আমরা দুজনেই শুতে গেলাম। বিছানায় শুয়ে একে অপরের দিকে পিঠ করে আমরা হারিয়ে গেলাম নিজেদের চিন্তার স্রোতে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে শুধু একটা নড়বড়ে ধারণার উপর ভিত্তি করে পুলিশ এই কেসটা বন্ধ করে দিতে চাইছে। এটা যে একেবারেই ভুল কাজ হচ্ছে সেটা আলাদা করে বলে দিতে হয় না, নাকি এটাই সত্যি? ওই পাগলটাই কি তাহলে খুনটা করেছে? তারপরে আবার খুনের জায়গায় ফিরেও আসলো লোকটা। সত্যি পাগল। ওর বোধহয় কোনো ধারণাই নেই এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আচ্ছা, আমার কি এখন ওখানে যাওয়া উচিত? আমার কি এখানে কিছুই করার নেই? অবশ্য আমার ক্ষমতাই বা কতটুকু? আমার কাছে একটা সূত্র আছে ঠিকই, নয়নার অফিস সম্বন্ধে কিছু তথ্য আমি পেয়েছি। আচ্ছা, আমি ভুল পাল্টে যদি অফিসে গিয়ে আমার মতন করে তদন্ত করি, তাহলে কি এই রহস্যের উন্মোচন করা সম্ভব? নাকি আমার এটা খুঁজে বার করা উচিত যে কে আমাদের তদন্ত করতে অফিসে যাওয়ার তাগাদাটা দিয়ে গেল? যে এটা করেছে সে নিশ্চয়ই কিছু তো জানতে পেরেছে। এইসব ভাবতে ভাবতে আমি যে কখন গভীর ঘুমে তলিয়ে গেছি টেরই পাইনি। সকালে যখন উঠলাম ততক্ষণে আমি মনে মনে ঠিক করে ফেলেছি আমার এরপর কি করা উচিত। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম দর্শন ততক্ষণে কাজে বেরিয়ে গেছে। যে নতুন লোকটা গ্রেফতার হয়েছে তাকে নিয়ে দর্শনকে অনেক ছোটাছুটি করতে হবে আজকে, সেটা আমার অজানা নয়। যদিও আমার মনে হয় দর্শন আর আমি দুজনেই ভিতরে ভিতরে বিশ্বাস করি যে এই লোকটা খুন করেনি। আমিও চটজলদি স্নান সেরে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আজকে অফিসে সবাই খুব হালকা মুডে আছে। আসলে সেরকম কোনো ব্রেকিং নিউজ নেই। পুলিশ যে প্রেস কনফারেন্স করবে বলেছে সেটাও দুপুরের দিকে। যখন দেখলাম অফিসে সেরকম কাজের চাপ আজকে নেই, সুবোধকে তখন বলে রাখলাম নতুন কাজ কিছু এলে আমাকে ফোন করতে। তারপর বেরিয়ে পড়লাম নয়নার অফিসের উদ্দেশ্যে। 20 মিনিট মতন সময় লাগলো ওর অফিসে পৌঁছতে। বিল্ডিংটা শহরের একদম মধ্যস্থলে অবস্থিত। লাল ইটের তৈরি অফিস বাড়ি। অফিসের রিসেপশনের জায়গাটা অনেকটা লম্বা চওড়া, আর ঘরের বিভিন্ন কোণগুলো থেকে সারি সারি প্লাস্টিকের মেকি গাছ ঝুলে পড়ে শোভা বৃদ্ধি করছে। আমি রিসেপশনিস্টের দিকে এগিয়ে যেতেই সে মুখে একই রকম একটা মেকি হাসি ঝুলিয়ে নিজেকে প্রস্তুত করল। হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? হাই, আমার নাম আলিশা, আমি একজন সাংবাদিক। ও, আমি আপনাকে টিভিতে দেখেছি। আচ্ছা, আমি কিন্তু একটা পার্সোনাল কাজ নিয়ে এসেছি। আসলে আমি চ্যানেলে কাজ করার পাশাপাশি ফ্রিল্যান্সিংও করি। তো কর্মরতা মহিলাদের কাজের জায়গায় কতটা স্ট্রেস বা তাদের উপর কতটা চাপ দেওয়া হচ্ছে সেসব নিয়ে একটা আর্টিকেল লিখছি। এই অফিসে কয়েকদিন আগে যে দুর্ঘটনাটা ঘটে গেল সেটার পর আমার মনে হলো এইখান থেকে শুরু করলে বোধহয় সবচেয়ে ভালো হয়। আপনি কি এই ব্যাপারে আমাকে কোনো সাহায্য করতে পারেন? মিস প্রীতি। খুব মিষ্টি নাম। আমাকে আমার ম্যানেজারের সাথে একবার কথা বলতে হবে। আসলে আমি কিন্তু একেবারেই বেশি সময় নিতে চাই না, তাতে আপনাদেরও সমস্যা আর আমারও 1000টা পারমিশনের ঝক্কি। আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতাম, আর তারপর যদি আপনার কয়েকজন ফিমেল কলিগের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ হতো তাহলে মন্দ হয় না আর কি। ঠিক আছে, আপনি এখানে বসুন। ওর পাশে রাখা একটা খালি চেয়ারের দিকে নির্দেশ করলো প্রীতি। বলুন, আপনি কি জানতে চান? আমি দেরি না করে সেখানে গিয়ে বসলাম। খাতা পেন বের করে শুরু করলাম কথাবার্তা।
আচ্ছা আপনি বলুন, এই যে একসাথে ঘরকন্যার কাজ আর অফিসের গুরুদায়িত্ব কিভাবে সামলান? বাড়ির কাজ আমি সেরকম কিছু করি না, ও সব মাই দেখে। এখানে কাজ করার পরিবেশ কেমন? বেশ ভালো। আচ্ছা আপনার কখনো স্ট্রেসড লাগে না? না না, সেরকম কখনোই মনে হয়নি। বেশ, এবার বলুন, নয়না সেহগাল তো আপনাদের অফিসের কর্মচারী ছিলেন। নয়নার খুনের পরেও কি আপনার একটুও চিন্তা হয়নি? বিশেষ করে যখন সেই দিন রাতের পার্টিতে অফিসেরও কিছু লোকজন মজুদ ছিলেন। হ্যাঁ, তখন একটু স্ট্রেস হয়েছিল বটে। নয়না আমারও ভালো বন্ধু ছিল, তাই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল ঘটনাটা শুনে। মন খারাপের কথা কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি না। আমি জানতে চাইছি আপনার কি ভয় লেগেছিল? মানে এটা তো আজকে নয়নার সাথে হয়েছে, কিন্তু কালকে আপনার সাথেও হতে পারে। আপনিও তো এই অফিসেই চাকরি করেন। না, সেরকম তো কিছু মনে হয়নি। অফিসের সাথে ওর খুনের কি সম্পর্ক? দেখুন, এখনো কিছুই প্রমাণিত হয়নি। আপনার কি মনে হয় অফিসের কেউ এর সাথে যুক্ত? মানে ওর সাথে কারোর শত্রুতা ছিল অফিসে? না, অন্তত আমার জানা নেই। এখানে কাজের পরিবেশ যথেষ্ট ভালো, আর আমি যতটুকু জানি নয়নার সাথে সবারই সম্পর্ক ভালো ছিল। লারার বোধহয় ওই পার্টিতে থাকার কথা ছিল। লারা তো নয়নার খুব ভালো বন্ধু। নয়না, লারা, মালা, শালিনী, জেনিফার, এদের মধ্যে বেশ সখ্যতা আছে। ওরা একসাথে পার্টি করে। আমাকেও অনেকবার নিমন্ত্রণ করেছে ওরা, কিন্তু আমি বয়সে অনেকটা ছোট, তাই ওদের সাথে অতটা মেলামেশা হয় না। আচ্ছা বেশ, এবারে প্রীতি খুব সন্তর্পণে আশেপাশে চোখ বুলিয়ে আমার দিকে একটু সরে আসে, তারপর চাপা গলায় বলে, কিন্তু লারার সাথে ওর কি যেন একটা ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছিল। কি নিয়ে? সেটা আমি ঠিক বলতে পারবো না, সবই গুজব। কিন্তু সেসব যদি সত্যি বলেও মেনে নিই, তাহলে আর কি অনেকেই বলছে লারার নাকি নয়নার হাজবেন্ডের সাথে অ্যাফেয়ার চলছিল। এটা আমার কাছে নতুন তথ্য। পুলিশ কি এই সম্বন্ধে জানে? ওরা তো নিশ্চয়ই নয়নার হাজবেন্ডকে জেরা করেছে। লারাকেও নির্ঘাত রেহাই দেয়নি। লারার তাহলে খুব পাকাপোক্ত অ্যালিবাই আছে, না হলে এতক্ষণে হাজতে পুরো দিত ওকে। বলছি, আপনি কিন্তু কাউকে বলবেন না প্লিজ যে আমি এই কথাগুলো আপনাকে বলেছি। না না, সে কি কথা, কাউকে বলতে যাব কেন? আচ্ছা, আর কোনো এরকম গুজব টুজব আছে নাকি? না, আর তো সেরকম কিছু মনে পড়ছে না। আমারও ওর সাথে আর কিছুক্ষণ কথা বলে মনে হলো এর চেয়ে বেশি আর কিচ্ছু ও জানে না। তাই আমি ওকে অনুরোধ করলাম ওর আর কয়েকজন মেয়ে কলিগের সাথে যদি আমাকে ও আলাপ করিয়ে দিতে পারে। ওর সাহায্যে যে তিনজনের সাথে আমি কথা বলতে পারলাম তারা হলো লারা, জেনিফার আর মালা। শালিনী এখন ছুটিতে, তাই ওর সাথে কথা বলা হলো না। লারা ওর আর নয়নার হাজবেন্ডের সম্পর্কটা নিয়ে মুখ খুলল না, সেটাই স্বাভাবিক। তবে এটা জানালো যে মার্ডারের দিন রাতে সে বাড়িতেই ছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে সেটা কনফার্ম করেছে। আজকের তদন্তের ফলাফল নিয়ে অসন্তুষ্ট হয়ে আমি এলিভেটরের দিকে এগিয়ে যাচ্ছি বেরোবো বলে, এমন সময় প্রীতি আমার দিকে এগিয়ে এলো। সে আমাকে কিছু বলতে চায়। 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল জানেন, আমি আপনাকে বলতে ভুলেই গিয়েছিলাম। কীরকম ঘটনা? আমাদের ফার্মে একটা মেয়ে কাজ করত, সে না সুইসাইড করে। পুলিশ প্রথমে খুন বলেও সন্দেহ করেছিল, কিন্তু শেষমেশ আত্মহত্যা বলেই চালিয়ে দেওয়া হয়। আত্মহত্যা? ভদ্রমহিলার নামটা কি? আচ্ছা, কেন হঠাৎ সুইসাইড করতে গেলেন উনি? ওর নাম ছিল গীতিকা, কিন্তু কেন সুইসাইড করেছিল সে সম্পর্কে কেউই ঠিকঠাক তথ্য দিতে পারে না। তবে আমার এটা শোনা কথা যে 3 মাসের গর্ভবতী থাকার সময় ওর বাচ্চাটা পেটেই মারা যায়।
তাই খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল সেই সময়। ফলে ও, এই ব্যাপারে আর কেউ কিছু জানে কি? হ্যাঁ, ওর খুব কাছের একজন বন্ধু ছিল, রাধা। দুজনেই এই কোম্পানিতে কাজ করতো, কিন্তু গীতিকার মৃত্যুর পর রাধাও চাকরি ছেড়ে দেয়। হয়তো গীতিকার অনুপস্থিতি ওকে খুব কষ্ট দিচ্ছিল। ওরা দুজন খুবই ভালো বন্ধু ছিল। রাধার ফোন নাম্বার বা ঠিকানা আছে আপনার কাছে? দেখছি, থাকলেও থাকতে পারে। প্রীতি ওর মোবাইলটা খুলে স্ক্রল করতে করতে বলে, কিছুক্ষণের মধ্যে খুঁজে পেয়েও যায় নাম্বারটা। সেটা আমি ওর কাছ থেকে নিয়ে আমার ফোনে সেভ করে নিই। অনেক ধন্যবাদ, আপনি প্রচুর সাহায্য করলেন আমাকে। ধন্যবাদ। ওয়েলকাম ম্যাম। আপনার আর্টিকেলটা বেরোলে আমাকে লিংক পাঠাবেন কিন্তু। নিশ্চয়ই। অফিস থেকে বেরোতে বেরোতে উত্তর দিলাম। বাইরে পা রাখতেই আমার ফোনটা বেজে উঠল। সুবোধ। আমাদের একবার থানায় যেতে হবে, ওরা প্রেস কনফারেন্স ডেকেছে। মনে হচ্ছে কাউকে একটা গ্রেফতার করা হচ্ছে, আর সেই ব্যাপারেই কিছু বলবে। আমি আসছি। গাড়িতে উঠতে উঠতে উত্তর দিলাম। গাড়িটা ব্যাক করে ঘুরিয়ে বার করার সময় খেয়াল করলাম কেউ যেন আমাকে পিছন থেকে লক্ষ্য করছে। আমার চোখ তার দিকে পড়তেই সে মুহূর্তের ভগ্নাংশে বিদ্যুতের ঝিলিকের মতন যেন মিলিয়ে গেল। সে আর কেউ নয়, আমার সদ্য আগত পড়শি মিলি। আমি এই ঘটনায় হতচকিত হয়ে পড়লাম। মিলি আমার পিছনে জোঁকির মতন লেগে রয়েছে কেন? প্রথমবার যখন ওকে পুলিশ স্টেশনে দেখেছিলাম তখন মনের ভুল বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি হলফ করে বলতে পারি এই ব্যক্তি মিলি ছাড়া আর কেউ হতে পারে না। আচ্ছা, মিলি কি তাহলে চিরকুটে অফিস লিখে আমাদের দরজার ভিতর দিয়ে গলিয়ে দিয়ে গিয়েছিল? ও কি তাহলে জানে খুনি কে? আচ্ছা, আমি কি ওকে একবার জিজ্ঞেস করব? সেটা কি ঠিক হবে? আমি চটজলদি গাড়ি থেকে নেমে একবার খোঁজার চেষ্টা করলাম মিলি কোথায় চলে গেল, কিন্তু কোথায় যে ও পালালো সেটা বুঝে উঠতে পারলাম না, যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার গাড়ির পিছনের গাড়িগুলো এতক্ষণে পরিত্রাহী হর্ন বাজানো আরম্ভ করে দিয়েছে, কারণ আমার গাড়িটা অর্ধেকটা তেরছা করে বার করা, আর তাতে বাকিরা কেউই বেরোতে পারছে না। আর বেশি দেরি না করে আমি গাড়িতে গিয়ে উঠলাম। মিলিকে নিয়ে না হয় পরে ভাবা যাবে। তারপর চললাম থানার দিকে। যখন পৌঁছলাম মিডিয়ার লোকজন ততক্ষণে থানার বাইরে তাঁবু ফেলেছে। আমরাও সেই ভিড়ের মধ্যে মিশে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। মিনিট 15 বাদে সামনের লবিতে আবির্ভাব হলো ইন্সপেক্টর রাকেশের। গতকাল রাতে আমরা নায়না সেহগালের হত্যার দায়ে একজনকে গ্রেপ্তার করেছি। লোকটি মানসিক বিকারগ্রস্ত ভিখিরি। যে রাস্তাটায় নায়না খুন হয়েছিলেন সেই রাস্তার আশেপাশেই তার ডেরা। খুনের রাতেও ওকে সিসিটিভিতে দেখা গেছে। ও মাঝখানে দুদিন উধাও হয়ে গিয়েছিল। গতকাল ওকে ওই এলাকাতেই আবার স্পট করে পুলিশ আটক করে। ওর কাছ থেকে মার্ডার ওয়েপন পাওয়া গেছে, একটা স্ট্রিং ওয়্যার। সেই ওয়্যারটাতে আমরা রক্তের দাগ পেয়েছি, সেসব টেস্ট করতে পাঠানো হয়েছে। আমাদের ধারণা সেই রক্তের সাথে ভিকটিমের ডিএনএ স্যাম্পল ম্যাচ করে যাবে। লোকটির কোনো পরিচয় আমরা এখনো পাইনি, যদিও সে নিজেই খুনের কথা স্বীকার করেছে, কিন্তু বেশিরভাগ সময় পাগলের প্রলাপ বগে যাচ্ছে। আজকে ওর মানসিক বিকারগ্রস্ততার চিকিৎসা করা হবে। আর কিছু নতুন তথ্য এলে আমরা আপনাদের নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ। গোছানো কথাগুলো শেষ করেই সাংবাদিকদের অন্যান্য প্রশ্নবাণগুলো হেলায় ডজ করে তিনি আবার ভিতরে ঢুকে গেলেন। আমার মতোই বাকিদেরও কারুরই বিষয়টা ঠিক হজম হলো না। হঠাৎ কথা নেই বার্তা নেই, একটা ভিখিরি নিজে পুলিশ স্টেশনে এসে ধরা দিয়ে খুনের কথা স্বীকার করে নিল, আর সবাই গুনগুন করে সেই কথাটা বলছে আর ক্যামেরা ইত্যাদি গোছাচ্ছে। সবার বক্তব্য তো একটাই, পুলিশ নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে যাচ্ছে। ব্যাপারটা সামনে থেকে দেখে যতটা সোজা মনে হচ্ছে আসলে ততটা নয়। আমার তো নিঃসন্দেহে মনে হয় ভিখিরির ব্যাপারটা পুরোটাই সাজানো। ওর নিজেকে বাঁচানোর অত ক্ষমতাই নেই, সেই জন্যই পুলিশ ওর ঘাড়ে দোষটা চাপিয়ে দিতে পারছে এত সহজে। আমি এসব ভাবতে ভাবতে আমার গাড়ির দিকে হাঁটা লাগালাম। তুমি আমাদের সাথে যাবে না? রানীর জুয়েলার্সে চুরি হয়েছে, ওই কেসটাও তো কভার করতে হবে। সুবোধ আমাকে ডেকে প্রশ্ন করল। আমি এই কথা শুনে একটু বিরক্তই হলাম। যত বাজে কথা, যত ঝামেলা। আমার ইচ্ছে ছিল রাধার সাথে একবার কথা বলার,
গীতিকার সুইসাইডটা নিয়ে। যতক্ষণে বাকি রিপোর্টিং শেষ করে একটু হাত ফাঁকা হলো ততক্ষণে সন্ধে নেমেছে। 6টা নাগাদ সময় পেলাম রাধাকে ফোন করার। 3 বার রিং হতেই রাধা ফোনের ওপার থেকে জবাব দিল, হ্যালো। আমি কি রাধার সাথে কথা বলছি? হ্যাঁ বলছি। আমি আলিশা, একজন সাংবাদিক, নয়নার বন্ধুও বটে, যে কিছুদিন আগে মারা গেল, সেই নয়না সেহগাল। ওর কিছু কলিগদের সঙ্গে একটু কথা বলার ইচ্ছে ছিল আমার। আমি জানতে পারলাম আপনিও ওর সাথেই কাজ করতেন। আমি 2 বছর আগেই চাকরি ছেড়ে দিয়েছি। সেই ব্যাপারে আমি জানি। এটাও জানি যে কিছুদিন আগে ওর আরেকজন কলিগও সুইসাইড করেছিল। সেই ব্যাপারেই কিছু কথা ছিল আপনার সাথে। ওই ব্যাপারে কি জানতে চান আপনারা? আমরা কি সামনাসামনি কথা বলতে পারি? আসলে ফোন ব্যাপারটা তো ঠিক। আমি নিঃশ্বাস বন্ধ করে রইলাম, জানি না ওই প্রান্ত থেকে কি উত্তর আসবে। কিছুক্ষণ রাধা চুপ করে রইল, আমিও মুঠো শক্ত করে বসে রইলাম চুপচাপ। কিন্তু ভাগ্য আমার সহায়, রাধা রাজি হয়ে গেল, আমাকে ওর বাড়ির ঠিকানাটা দিল। আমিও দেরি না করে সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। মিনিট 15 বাদে ওর বাড়ির সোফায় বসে কথা হচ্ছিল, আমার হাতে কফির কাপ। নয়না যেদিন রাতে খুন হয়ে যায় সেদিন ও একটা পার্টি থেকে ফিরছিল। একজন ভিখিরিকে গ্রেপ্তার করা হয়েছে না এই কেসে? হ্যাঁ, করা হয়েছে। আচ্ছা, আপনি আর নয়না কি বন্ধু ছিলেন? খুব ভালো বন্ধু না, হ্যাঁ, তবে চেনাশোনা ছিল। আসলে আমার মনে হচ্ছে না যে খুনটা ওই ভিখিরি করেছে বলে। কেন মনে হচ্ছে না? কারণ একজন আমাকে একটা সূত্র দিয়েছে যেটা আপাতভাবে বলছে এই ঘটনার সাথে আপনাদের অফিসের কোনো যোগ আছে। আচ্ছা, আপনি পুলিশকে জানিয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ, এই কথা আমি জানিয়েছিলাম ওনাদের। কিন্তু এখন যেহেতু একজনকে গ্রেফতার করা হয়ে গেছে, ওরা অন্যদিকে মাথা ঘামাতে নারাজ। কিন্তু তা বলে তো আমি ব্যাপারটা উপেক্ষা করতে পারি না। আমি আপনাদের অফিসে গিয়েছিলাম এই ব্যাপারে খোঁজ খবর নিতে। সেখানেই জানতে পারলাম গীতিকা নামের আরও একটি মেয়ে 2 বছর আগে আত্মহত্যা করে। ওটা আত্মহত্যা নয়, খুন। আমিও ঠিক আপনার মতোই বিশ্বাস করি না 2 বছর আগে গীতিকার মৃত্যুটা একটা আত্মহত্যা ছিল। কেন? কারণ সেরকম কোনো কারণ ছিল না যেটার জন্য গীতিকা আত্মহত্যা করতে যাবে। ও যথেষ্ট হাসি খুশি মেয়ে। আমি যতদূর শুনলাম উনি ডিপ্রেশনের রোগী ছিলেন। ওনার বাচ্চাটা পেটেই মারা গেছিল, তাই। বাজে কথা, বাচ্চা মারা যায়নি। ওর ইচ্ছে ছিল না বাচ্চা নেওয়ার, তাই ও অ্যাবর্শন করিয়েছিল। ও মা হওয়ার জন্য প্রস্তুত ছিল না। ওর বর আর ও প্ল্যান করেছিল কানাডা চলে যাবে। দুজনেই ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল। এত কিছুর মাঝে হঠাৎ করে আত্মহত্যা করতে যাবে কেন বলতে পারেন? কিন্তু আপনাকেও যেমন কেউ বিশ্বাস করছে না, তেমন আমার কথাও সবাই অগ্রাহ্য করেছিল, আর এটা বলেই চালিয়ে দিয়েছিল যে এটি একটি সুইসাইড। আচ্ছা, কোনো তদন্ত হয়নি? হ্যাঁ, তা হবে না কেন, কিন্তু সেটা খুবই আধখ্যাচরা। পুলিশের হাতে কোনো প্রমাণ ছিল না কেসটা খুন বলে দাবি করার মতো। হয়তো ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেনি, সেটাও হতে পারে। কারণ যে মানুষটা এই খুনটাকে আত্মহত্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে সে খুব ভালো করেই জানে কিভাবে অপরাধ লুকাতে হয়। আমি হতবাক হয়ে গেলাম। মিলির হাজবেন্ডের ব্যাপারেও তো একই কথা শুনেছি বলে মনে পড়ছে। উনিও তো সুইসাইড করেছিলেন। মার্ডার বলে প্রথমে সন্দেহ হলেও পরে প্রমাণের অভাবে আত্মহত্যা বলেই ঘোষিত হয়। আপনি আপনার বন্ধুর জন্য যেটা করছেন সেটার কজন করতে পারে বলুন? আমি আশা করব সে নিশ্চয়ই ন্যায় বিচার পাবে। ওর কথা শুনে বুঝতে অসুবিধে হয় না বন্ধুর প্রতি ভালোবাসাটা আজও অটুট রয়েছে ওর তরফ থেকে। 2 বছর আগে ঠিক কি হয়েছিল, তারপরেই একটা উটকো সম্ভাবনার কথা মাথায় এসে ধাক্কা মারল। রাধা, আচ্ছা, আপনি মিলি নামে কাউকে চেনেন? কে? ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। সুবোধ কল করেছে। তাড়াতাড়ি এসো, রামুজি রোড, এক্ষুনি, কুইক। আরে খুন, মার্ডার মার্ডার, এসো তাড়াতাড়ি। হতচকিত এবং বিমূঢ় একসাথে এই দুটো আবেগ বোধহয় কাজ করল একই সাথে। কোনোভাবে গাড়িটা নিয়ে রাস্তায় নামলাম আমি। আর একটা খুন! এইরকম আগে কখনো এই শহরে ঘটেনি। মূল রাস্তাগুলো ঝড়ের গতিতে পেরিয়ে আমি সুবোধের বলে দেওয়া লোকেশনে পৌঁছলাম। মূল ক্রাইম সিন পুলিশ হলুদ দড়ি লাগিয়ে কর্ডন বানিয়ে দিয়েছে। সেখানে মিডিয়ার লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সবাই জায়গাটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, মনে একটাই প্রশ্ন, এই শহরে এটা কি শুরু হলো? 30 বছরের একজন মহিলাকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে। আইডেন্টিফিকেশন হয়ে গেছে? ভিকটিম কে? এখনো হয়নি, ওরা কিছু জানতে পারলে মিডিয়াকে জানাবে বলেছে। কিন্তু আরও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তোমার জেনে রাখা ভালো। কি? এখানেও একটা র্যাগডল পাওয়া গেছে বডির ঠিক পাশে। হে ভগবান, এও কি তাহলে সেই একই খুনি যে নয়নাকে হত্যা করেছিল? তাহলে এটা কি সিরিয়াল কিলিং? ইয়েস ইয়েস, সিরিয়াল কিলিংই বটে। সুবোধ আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বাক্যটা শেষ করে। আমি দীর্ঘশ্বাস ফেললাম, ঘটনা প্রবাহ যেভাবে এগোচ্ছে তা ভেবে। অপেক্ষা করতে করতে আমাদের গাড়ির ড্রাইভার সকলের জন্য 1 কাপ করে চা নিয়ে এলো। খিদেটাও ক্রমাগত পেটে চাগার দিচ্ছে। লাঞ্চ হয়নি যতদূর মনে পড়ছে। শেষ কখন পেটে খাবার পড়েছে তার হিসেব রাখিনি। অবশ্য সাংবাদিক হিসেবে জীবনটা এই ক্যাফিন আর অ্যাড্রিনালিনের ওপর ভরসা করেই চলছে আর কি। কি গো? শায়েলিকে দেখলাম হাত নাড়ছে। হাই। 3 দিনের মধ্যে আরও একটা খুন? রেকর্ড ব্যাপার স্যাপার। তবে এটাতে আরও একটা জিনিস খুব পরিষ্কার, যাকে খুনের দায়ে জেলে পুড়েছে পুলিশ সে কিন্তু নির্দোষ। হ্যাঁ, আমিও জানি সেটা। আর পুলিশ এই খুনটাকে একেবারে আলাদা একটা ঘটনা বলে চালানোর চেষ্টা করছে। তাই নাকি? কি অবস্থা বলো তো? কে বলতে পারে, হয়তো এই ভিড়ের মধ্যেই খুনি কোথাও লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে, মজা দেখছে। হঠাৎ ভিড়ের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হলো। বোঝা গেল ইন্সপেক্টর রাকেশ কথা বলতে এসেছেন মিডিয়ার সাথে। সুবোধ অভ্যস্ত হাতে লেন্স ঠিক করে ক্যামেরা তাক করে। আমরা নিঃশ্বাস বন্ধ করে রয়েছি আর অপেক্ষা করছি পুলিশের বয়ান নেওয়ার জন্য। 30 বছরের একজন ভদ্রমহিলাকে খুন করা হয়েছে, নাম উপাসনা গোয়াল। সৌভাগ্যবশত এই খুনের সাক্ষী পাওয়া গেছে। মোটামুটি ওই 7টা নাগাদ খুন হয়েছে, তাই অতটা অন্ধকার নামেনি। আমরা প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছি এবং সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। আপাতত যা জানা যাচ্ছে, ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। স্যার, জাস্ট ওয়ান মোর কোয়েশ্চেন। এবার তো এটা ক্লিয়ার হয়ে গেল নাকি যে আপনারা যাকে নয়না হত্যা রহস্যের দায়ে জেলে পুড়েছেন সে আসলে নট গিল্টি? এটা একটা সিরিয়াল কিলারের কাজ। নয়না সেঘালকেও সেই খুন করেছে কি, তাই তো? এখনও এইসব কথা বলার সময় আসেনি। দুজন যে একই ব্যক্তি এই ব্যাপারে কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তাই আমাদের বিশ্বাস দুটো খুনের মধ্যে আপাতভাবে কোনো যোগ নেই। র্যাগডলটা যে বডির পাশে পাওয়া গেছে সেই সম্পর্কে আপনাদের কি বক্তব্য? ব্যাস এইটুকু বলার ছিল। আর কোনো প্রশ্নের উত্তর এখন দেওয়া হবে না। থ্যাংক ইউ। কথাটা শেষ করেই পিছন ঘুরে রাকেশ হেঁটে বেরিয়ে গেলেন। আমার খুব রাগ হচ্ছিল পুলিশের উপর। ওরা কেন ওদের ভুলটাকে মেনে নিয়ে এটা স্বীকার করতে পারছে না যে একজন সিরিয়াল কিলার এই শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এসব নিয়ে বেশি ভাবলে এখন চলবে না। মেলা কাজ পড়ে রয়েছে। যতটা কাছে যাওয়া যায় ততটা কাছ থেকে কিছু ভিডিও তুলতে হলো সুবোধকে। তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিউজ পিসটা শ্যুট করতে হলো। সেখানে আমি বিস্তারিতভাবে সবটা জানালাম আমাদের দর্শকদের। রাধার সাথে একটু আগে যে কথোপকথন হলো সেটা নিয়েও ভাববার বিশেষ সুযোগ পাইনি এখনো। এই নতুন মার্ডারটা আমার চিন্তা ভাবনার স্রোতকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে। বাড়ি ঢুকলাম প্রায় 9টা নাগাদ। যথারীতি দর্শন এখনো ফেরেনি। আমার অবশ্য অন্য প্ল্যান আছে। মিলির সাথে একবার কথা বলতে হবে। ও আমাকে কেন ফলো করছে, কেসের ব্যাপারে কিছু জানে কিনা, এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর ওর কাছ থেকে জোগাড় করতেই হবে। কিন্তু এটাও ঠিক যে ওর বাড়িতে হানা দিয়ে একদম মুখের ওপর ওকে দোষারোপ করাটাও শোভনীয় হবে না। আমাকে খুব ভেবেচিন্তে কথা বলতে হবে। একটা বিস্কিট আর কিছু চিপসের প্যাকেট তুলে নিয়ে আমি মিলির বাড়ি গিয়ে উপস্থিত হলাম। একবার বেল দিতেই মিলি দরজা খুলল। হাই, ব্যস্ত নাকি? না না, সেরকম কিছু না। আসলে আমি একটু... কথা বলতে বলতেই পিছনে তাকালো মিলি, তারপর ফের আমার দিকে ঘুরল। আমি কি একটু বাদে আসবো? আরে না না, এসো এসো। এই প্রথমবার এলে। জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে নিল মিলি। আমার কাছে কি লুকিয়ে যাচ্ছে মিলি? কিছু যে একটা গোপন করছে সেটা বুঝতে অসুবিধে হচ্ছে না আমার। ওর পিছন পিছন গিয়ে ঢুকলাম লিভিং রুমে।
এখনো একটা দেওয়াল ঘেঁষে না খোলা বাক্সগুলো পড়ে রয়েছে। মানে জিনিসপত্র এখনো সাজানো শেষ হয়নি। সরি, কিছু রান্নাবান্না করার আর সময় পেলাম না গো, তবে একেবারে খালি হাতে আসিনি কিন্তু। খয়েরি লেদারের সোফার ওপর বসে পড়ে হালকা স্বরেই বললাম, এইসব আনার কিন্তু কোনো দরকার ছিল না। আমার উল্টো দিকে একটা চেয়ার টেনে বসলো মিলি। ওকে দেখে বুঝতে পারলাম যে বেশ অস্বস্তি হচ্ছে ওর। কেন হচ্ছে সেটা ঠিক ধরতে পারলাম না। তারপর বলো, আজকে সারাটা দিন কেমন কাটলো? সেরকম কিছুই না। কিছুক্ষণ দুজনের মধ্যে বেড়ে উঠল অসীম নিস্তব্ধতা। একে অপরের দিকে শুধু তাকিয়ে রইলাম আমরা। আসলে আমার মনে হলো দুপুরে তোমাকে একবার দেখলাম রাস্তায়। বেরিয়েছিলে নাকি? আজকে না তো, আজকে তো কোথাও বেরোয়নি। ও, তাহলে তোমার মতন দেখতে অন্য কাউকে দেখেছি বোধহয়। মিলি শুধু মাথা নাড়ে আর কিছু বলে না। তার মানে ব্যাপারটা ও এড়িয়ে যেতে চাইছে। সত্যিটা আমার কাছে স্বীকার করবে না মিলি। সরাসরিভাবে আমার প্রশ্নের উত্তর পাওয়া যাবে না ওর কাছ থেকে, সেটা আমি বুঝতে পারলাম। অন্য উপায় দেখতে হবে। বিনয় বাড়িতে আছেন আজকে? না গো, বাড়িতে কেউ নেই। আচ্ছা, কেউ নেই কেন বলল? বিনয় নেই মানেই আর কারুর থাকার কথা নয়, সেটুকু বললেই তো হতো। ও এত অদ্ভুত ব্যবহার কেন করছে? কি লুকিয়ে যাচ্ছে ও? ওর কিন্তু এই কেসটার সাথে কিছু একটা যোগ নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কি? আবার কিছুক্ষণ নীরবতা। তোমার দিনটা কেমন কাটলো? ঠিকঠাক। মিলিকে এখন সবকিছু বলাটা বোধহয় বোকামো হবে, তাই আজকের সব ঘটনাই আমি চেপে গেলাম। এক্ষুনি টিভিতে দেখছিলাম আরও একটা নাকি খুন হয়েছে। হ্যাঁ, খুবই দুঃখজনক ব্যাপার। মেয়েদের সুরক্ষা নিয়ে এ শহরে কখনো চিন্তার কোনো কারণ দেখিনি, কিন্তু এই কদিনে পুরো পরিবেশটাই কেমন পাল্টে গেছে। আমরা কতটা সেফ এটা একেবারেই বলা যাচ্ছে না আর। পুলিশ কিছু পেল? মানে কোনো ক্লু? টিভিতে বললো কেউ নাকি একজন আই উইটনেস আছে। হ্যাঁ, আছে একজন, কিন্তু আমাদেরকে সে সম্পর্কে বিশেষ কোনো তথ্য দেওয়া হয়নি। আশা করি দ্রুত আসল কালপ্রিটকে পাকড়াও করবে পুলিশ। আর প্রত্যক্ষদর্শী থাকলে চিহ্নিত করাটাও অনেক সুবিধাজনক হবে। আর ওই ভিখিরিটাও ছাড়া পাবে। ওকে কেন ছাড়বে? ও তো নয়নাকে খুন করেছে, স্বীকারোক্তিও তো দিয়েছে শুনলাম। না, আমাদের সবার মত এটা একটা সিরিয়াল কিলিংয়ের ঘটনা। মানে দুটো খুনি। ভিখিরির লোকটা পাগল, কিন্তু নির্দোষ। মাঝখানে ফেঁসে গেছে বেচারা। হ্যাঁ, কিন্তু সেটা তো প্রমাণ সাপেক্ষ। ওরা তো এমনি এমনি নিশ্চয়ই ভিখিরিটাকে ছেড়ে দেবে না। দুটো তো একেবারেই আলাদা দুটো ঘটনা হতেই পারে। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু নিজেকে সংবরণ করলাম। মিলি কিছুতেই এই সিরিয়াল কিলারের থিওরিটা মানতে নারাজ। কেন জানি না, কিন্তু সেটাই খুঁজে বের করতে হবে। যাই হোক, পুলিশ আগামী দিনে কি বলে দেখা যাক। তুমি রিপোর্টে কিছু লিখবে না? তার জন্য তো তোমাকে বিস্তর ছোটাছুটি করতে হবে। মানে পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, তাদের সাথে কথা বলা, এসব আর কি। হ্যাঁ, ওদের জবানবন্দি তো নিতেই হবে। দু একটা স্টোরিও করা হবে নিশ্চয়ই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে পুলিশের তদন্তের উপরেই বেশি আগ্রহ। আচ্ছা, কিন্তু তোমরা সাংবাদিকরাও তো পাশাপাশি তদন্ত করো। কি হয়েছিল ঘটনাটা জানতে? মিলি নির্ঘাত আমাকে আজকে ওই অফিসে দেখেছে, না হলে এই প্রশ্নটা ও আমায় করতো না। হ্যাঁ, মানে ওই আইনের গণ্ডির মধ্যে যেটুকু থেকে করা যায় সেটুকু খোঁজ খবর করি আমরা। আচ্ছা, আজ তাহলে উঠি। মিলির হাতে খাবারের প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম। তোমাদের দুজনকেই একবার ডিনারে আমন্ত্রণ জানাবো ভাবছি। বিনয় কবে বাড়িতে থাকে একটু দেখে নি। কাঠ কাঠ ভঙ্গিতে কথাগুলো বলল মিলি। তাতে আর যাই থাক, আন্তরিকতার ছোঁয়া নেই। আমি যে বিদায় নিচ্ছি এতেও যেন হাঁপ ছেড়ে বাঁচছে, এতে কোনো সন্দেহ নেই। আর ঠিক তখনই বাড়ির ভিতর থেকে কিসের যেন একটা আওয়াজ পেয়ে আমি চমকে উঠলাম। বেরিয়ে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালাম আমি। এটা কিসের শব্দ? শব্দ? কই, আমি তো কিছু শুনলাম না। আমি আর কথা বাড়ালাম না, পিছন ঘুরে বেরিয়ে এলাম। বাড়ি ফিরে দরজা খুলে ভিতরে ঢুকতেই একটা জিনিস চোখে পড়ল, তাতেই চমকে উঠলাম। আবার একটা খাম,
আবার কেউ দরজার তলা দিয়ে গলিয়ে ভিতরে ঠেলে দিয়ে গেছে। দরজার বাইরেটা দেখে নিলাম, জমাট অন্ধকার, আর কিচ্ছু চোখে পড়ল না। দরজা বন্ধ করে ভিতরে ঢুকলাম। কাঁপা হাতে খামের মধ্যে থেকে বের করে আনলাম একটা চিরকুট। তাতে এবারেও একটাই শব্দ লেখা, স্কুল। স্কুল তার মানে কি? এই পরোপকারী মানুষটা আমাকে কি বলতে চাইছে? তখনই চাবির ঝনঝন আওয়াজ শুনে ঘুরে তাকালাম। দর্শন বাড়ি ঢুকল। ওর চেহারা এই কদিনে বেশ ভেঙে পড়েছে, খুব ক্লান্ত দেখাচ্ছে। এই দেখো, আরেকটা চিরকুট। স্কুল শব্দটা পড়ে বিরক্ত মুখে নিজেকেই প্রশ্ন করে দর্শন। দুজনেই সোফার ওপর গা ছেড়ে দিয়ে এলিয়ে পড়লাম। এতটাই ক্লান্ত দুজনে যে বাথরুমে গিয়ে ফ্রেশ হওয়ার মতন শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। হাতের তালু দিয়ে কপালের ঘাম মুছে নিল দর্শন। এটা আমার দেখা আজ অব্দি সব থেকে কঠিন কেস। উপাসনার মার্ডার কেসের কোনো নতুন লিড পেলে? সারাদিন ধরে নয়না আর উপাসনার মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করলাম, কিন্তু ওদের দুজনের বন্ধু পরিচিতিদের গণ্ডি একেবারেই আলাদা, কোনো মিল নেই। আর যদি ধরেও নিই এটা সিরিয়াল কিলারের কাজ, তাহলেও কে খুনি, কেন খুন করছে, পরের শিকার কি, এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই আমাদের কাছে। আর সেগুলো জানতে না পারলে এই খুনগুলো আটকানো অসম্ভব। ও, পুলিশ তাহলে মেনে নিয়েছে এটা সিরিয়াল কিলারের কাজ? যদি সেটা মেনে নেওয়া হয় তাহলে পুলিশ ডিপার্টমেন্টের খুবই বদনাম। নয়নাকে যে মেরেছে সেই উপাসনাকে খুন করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওপর থেকে অর্ডার আছে, এক্ষুনি ভিকিরিটাকেও ছাড়া যাবে না। জনসাধারণকেও এক্ষুনি কিছু বলতে নিষেধ করা হয়েছে, যতক্ষণ না দুটো কেসের মধ্যে একটা পাকা যোগসূত্র আমরা খুঁজে পাচ্ছি। র্যাগডলটাই তো একটা বড় কানেকশন, তাই না? হয়তো, আবার হয়তো না। অন্য কেউও তো পুলিশের তদন্ত বানচাল করে দিতে ওইটা প্ল্যান করে থাকতে পারে। ওর মধ্যে যে টানা পোড়েনটা চলছে সেটা আমি কিছুটা আঁচ করতে পারছি। ও নিজে সিনিয়র ইন্সপেক্টর হলেও ওর ওপরেও যে হট্টাকর্তারা ছড়ি ঘোরাবেন এটাই তো নিয়ম। আমি আজকে নয়নার অফিসে গিয়েছিলাম। কিছু পেলে ওখানে? দুটো কেসকে লিঙ্ক করার মতন কিচ্ছু পাইনি। হ্যাঁ, একটা ঘটনা শুনলাম। 2 বছর আগে ওই অফিসের কর্মচারী গীতিকা বলে এক ভদ্রমহিলা নাকি আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, মনে আছে কেসটা, আমরা তদন্ত করেছিলাম। আমি ওনার বন্ধু রাধার সাথেও দেখা করেছি। সেও ওই একই অফিসে কাজ করত, নয়নাকেও চিনত। গীতিকার মৃত্যুর কিছুদিনের মধ্যেই সে কাজ ছেড়ে দেয়। ওর বক্তব্য গীতিকার মৃত্যুটা খুন, আত্মহত্যা নয়। কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করেনি। মনে পড়েছে, ওই বন্ধুই আমাদের বারবার বলছিল আত্মহত্যা নয়, এটা খুন। কিন্তু পরিষ্কার ড্রাগ ওভারডোজের কেস, জোর করে ঢোকা বেরোনোর কোনো চিহ্ন পাওয়া যায়নি আর কি। যে কেউ যা কিছু বললেই তো আর তার ভিত্তিতে তদন্তের দিশা পাল্টানো যায় না। আচ্ছা, গীতিকা কি আত্মহত্যা করার আগে কারোর সাথে দেখা করেছিলেন? কোনো তো ভালো করে মনে পড়ছে না, খুব সম্ভবত না। কেন? আচ্ছা, এটা কি হতে পারে যে ওনার চেনা কেউ বাড়িতে এসে ওনাকে ভারী ডোজের ড্রাগস দিয়ে সব প্রমাণ সাফ করে বেরিয়ে গেছে? এমনিতেই এই কেসগুলো নিয়ে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, তার মধ্যে তুমি পুরনো কেস নিয়ে ঘাটাঘাটি শুরু করো না আলিশা। দর্শন শুতে চলে যাওয়ার পর আমি বসে ভাবলাম কিছুক্ষণ। আমার মনে হয় অফিসেরই কেউ গীতিকা আর নয়নাকে খুন করেছে। কিন্তু উপাসনার কেসটা তাহলে এই দুটোর সাথে জুড়ল কিভাবে? কোনো উত্তর নেই। স্কুল লেখা চিরকুটটারই বা মানে কি? কেমন লাগছে বন্ধুরা? গল্পটির প্রথম পর্ব আজ এখানেই শেষ। গল্পের অন্তিম পর্ব নিয়ে হাজির হব আগামীকাল রাত ঠিক 8টায়। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে গল্পটা শুনছো। তো চলো, সবাই ভালো থেকো। আজকের মতো বিদায়।